পূর্ণতিথি চতুর্থ পর্ব। ভাঙা আয়না জোড়া লাগে, তবে গায়ের ওপর জোরের চিহ্ন থেকে যায় স্পষ্ট। যতবার দেখবে তাকাবে, সেই দাগ যেন চিৎকার করে বলবে, আমি কখনো গুঁড়ো গুঁড়ো হয়ে ভেঙেছিলাম, কখনো হয়েছিলাম চুর, তবুও তো জোড়া হয়। এক হয় আলাদা দুটো অংশ, কিন্তু ভাঙা মন, সে কি আর জোড়া লাগে? কাঁচা তাজা ক্ষত, বুকের বাঁ পাশে বিশ্রামহীন রক্তক্ষরণ, এসব কি থেমে যায়? এক মুহূর্ত শান্তি নেই, স্বস্তি নেই, নেই স্থিতি, নেই সুখ, শুধুই জ্বালা, এক বুক জ্বালা। তিথি বালিশটা বুকে চেপে হুহু করে কেঁদে উঠল। আজকেও সেই একই দৃশ্য, একই ছবি। আদিত্যের ফুলশয্যার ছবিগুলো কেউ একজন ওকে ট্যাগ করে পোস্ট করেছে, আর সেটাই বেঁধেছে তিথির চোখে। ক্লান্ত চোখ আবার নেমেছে অশ্রু গড়ানোর প্রতিযোগিতায়। এর একটা ছবিতে পুতুলের মুখে ভাত তুলে দিচ্ছে আদিত্য। তিথির বুক জ্বালা করছে। এই হাত কতবার তাকে খাইয়েছে হিসেব নেই। আচ্ছা, এখন তো মধ্যরাত, আদিত্য নিশ্চয়ই তার নতুন বউকে বুকে নিয়ে ঘুমোচ্ছে। যে বুকে একটা সময় মাথা রাখত সে, সেই বুকে আজ অন্য কেউ। এর নামই কি ভালোবাসা? আদিত্য সেইভাবেই ভালোবাসছে পুতুলকে, যে ভালোবাসা একদিন হারিয়েছিল সে। দক্ষিণের জানলাটা হাট করে খোলা, এক ধানে বাইরে চেয়ে আছে তন্ময়। শ্যামবর্ণ মুখটা ঘন কালো মেঘে ঢাকা, বিষণ্ণতায় ছেয়েছে বুক। তিথি আদিত্যের স্ত্রী, কথাটা এত জঘন্য আর অসহ্য লাগছে, কানের কাছে বাজছে বিশ্রামহীন। এই পৃথিবীতে সবচেয়ে ভয়ানক আর কষ্ট হলো একতরফা ভালোবাসা, আর সেই ভয়ানক খেলাতে মেতেছে তার হৃদয়। কেন তিথিকে ভালোবাসতে হলো? বন্ধুত্ব তো ঠিকই ছিল। তিথি জানে না, ওর হাসি খুশিতে মেতে থাকা সেই বন্ধুত্বগুলোর প্রেমে হাবুডুবু খাচ্ছে সে। প্রতিনিয়ত ডুবে ডুবে ভাসছে, কখনো বা তলিয়ে যাচ্ছে অতল গহরে। তন্ময়ের চোখে ভাসছে তিথির সাথে সেই প্রথম দেখার দৃশ্য। অতীত। সোমবার তিথি কলেজে যাচ্ছিল সেদিনও, বরাবরের মতো সাদা ইউনিফর্মের সাথে কাঁধে ব্যাগ তার। কলেজের রাস্তায় রিক্সা আর সিএনজি চলা বাহুল্য, এর বাইরে যানবাহন ওভারলোডেড যাকে বলে। আর সেই ভুলটাই করল তন্ময়। শর্টকাট নিতে গিয়ে অমন চাপা রাস্তায় গাড়ি ঢুকেইছে। এমনিতেই বর্ষাকাল, সারা রাত বৃষ্টির দরুন রাস্তার দুপাশে নোংরা পানি জমেছে। একদিকে সাদা পোশাক, তার ওপরে পিচের রাস্তায় যাই চলুক সেই সবের চাকার ছিটকে আসা পানি থেকে নিজের পোশাক বাঁচানোর আপ্রাণ চেষ্টা হিসেবে নিচের দিকে চেয়ে পা টিপে টিপে হাঁটছিল তিথি। বর্ষা ঋতুতে রিক্সাওয়ালাগুলো সিনেমার হিরোদের মতো ভাব থাকে, কিছুতেই তাদের রাজি করানো যায় না। 10 টাকার রাস্তায় 30 থেকে 40 টাকা দাবি করে, তাই বাধ্য হয়ে হেঁটেই আসতে হচ্ছে আজ। এদিকে তন্ময়ও বিপাকে পড়েছে গাড়ি নিয়ে। ডান বাম সামনে পেছনে সব দিক খেয়াল করে গাড়ি চালাতে হচ্ছে। দুজনের অমনোযোগ নির্বিশেষে মিলিয়ে দিল এদের। তন্ময় আশপাশ খেয়াল করতে গিয়ে ওপাশ থেকে হেঁটে আসা তিথিকে চোখে পড়েনি। ব্যাস, লেগে গেল সংঘর্ষ। তিথি ছিটকে গিয়ে পড়ল নোংরা পানির ওপর। সাদা ড্রেস মুহূর্তেই হলো ছাই রং। চুলের মোটা বেনি গোছাটা অবধি কাদায় মাখামাখি। কাঁধ ব্যাগটাও বাদ পড়েনি। তিথি আপাদমস্তক নিজেকে দেখল। রাস্তার অন্যরা মিটিমিটি হাসছে, নির্ঘাত মজা পেয়েছে ভীষণ। তিথির চেহারা কাঁদো কাঁদো হয়ে এলো। মস্ত বড় ব্লান্ডার করে ফেলেছে বুঝতে পেরেই ব্রেক কষল তন্ময়। তড়িঘড়ি করে গাড়ি সাইডে নিয়ে নেমে এসে তিথির কাছে ছুটে এলো।
তিথি তখন হাত পা ছড়িয়ে বসে আছে। তন্ময় হাত এগিয়ে দিয়ে বলল, আই এম সরি, আমি ইচ্ছে করে করিনি, উঠে বসুন প্লিজ। তিথি চোখ পাকিয়ে তাকালো। ইচ্ছে করে করেনি বুঝলাম, কিন্তু এখন আমি কলেজ যাব কি করে? দেখলেন তো কি করলেন। তন্ময় অতি নম্র কণ্ঠে বলল, সরি মিস, আমি সত্যিই বুঝতে পারিনি, প্লিজ এভাবে বসে থাকবেন না, আসুন। তিথি তন্ময়ের পেতে রাখা হাতের দিকে তাকালো। ধরবে কি ধরবে না ইতস্তত করতে থাকলো কিছু সময়। তন্ময় বুঝতে পেরে চোখের সানগ্লাসটা খুলে হেসে বলল, আপনি এত ভাববেন না, হাত ধরা তেমন খারাপ কিছু নয়, বিপদে পড়ে তো আরই নয়। তিথি জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে হাত ধরল তন্ময়ের, কিন্তু বিপত্তি বাঁধল তখন, যখন উঠে গিয়ে ডান পাটা সাই দিল না। নড়তেই পেশিতে টান লাগায় ব্যথায় মুখ কুঁচকে ফেলল তিথি। তন্ময় উদ্বিগ্ন হয়ে বলল, আপনার বোধহয় পা মুচকে গিয়েছে, দেখি তো আপনার পাটা। তিথি পায়ে সাদা কেডস, ঠোঁট উল্টে বলল, আজ আমার কলেজটা মিস হলো, পা ভাঙলো, ড্রেস নোংরা হলো, সব আপনার জন্য। বুঝেছি, আচ্ছা একটু চেষ্টা করুন, আমাকে ধরুন, এখানে ধরুন। তন্ময় ইশারায় নিজের কান দেখালো। তিথি চোখ কপালে। অজানা অজানা লোকের কান ধরবে? তাছাড়া আদিত্য, সে তো যে কোনো সময় চলে আসতে পারে, সে দেখলে কি হবে? যেখানে কোচিং এর ছেলেদের সাথে কথা বললেই আদিত্য রেগে ফেটে পড়ে, সেখানে অপরিচিত ছেলের কাঁধে ভর দিয়ে হাঁটলে আদিত্য ফেটে দুভাগ হয়ে যাবে। তিথির ভাবনার কিনারা পেল না তন্ময়, তবে ভাবল হয়তো এবারও ইতস্তত করছে, তাই বলল, আপনারা মিডল ক্লাস মেয়েরাও না কি ভাবেন। কথাটা বলেই তিথিকে কোলে তুলে নিল তন্ময়। তিথি গায়ে লেপ্টে থাকা কাদায় ভ্রুক্ষেপ করল না। চমকে গেল তিথি, হক চকালো, ঢোক গিলে আশেপাশে তাকালো। সকালবেলায় লোক সমাগম কম হলেও যা আছে তারা উৎসুক হয়ে দেখছে। মফস্বল শহরে কোনো মেয়েকে কোলে তোলা আমাবস্যার চাঁদের মতো দুর্লভ তো বটেই, সাথে অস্বাভাবিকও। তন্ময় তিথিকে বসালো গাড়িতে, পা দুটো বাইরের দিকে রেখে নিজে বসলো হাঁটু মুড়ে। তিথি ঝটকা খেয়ে বোবা বনে গেছে। তন্ময় হাত দিয়ে তিথির জুতোটা খুলল। তিথি ধরফর করে বলল, আরে আরে কি করছেন? তন্ময় চোখ রাঙিয়ে বলল, চুপ থাকুন। তিথি আর কথা বলল না, ভয়ে ভয়ে এদিক ওদিক দেখছে। আদিত্য বা তার বাবা কিংবা পরিচিত কেউ অন্তত এখন যেন ভুলেও এই রাস্তায় না মারায়। তন্ময় তিথির পায়ে হাত নিয়ে তিথির দিকে তাকালো, বলল, চোখ বন্ধ করুন। তিথি ভ্রু কোঁচকালো। কেন? করুন না। তিথি মুখের ওপর বলল, না, চোখ বন্ধ করব কেন? তন্ময় লম্বা শ্বাস টেনে বলল, ঠিক আছে, তবে চেয়েই থাকুন। তন্ময় হাসল। হাসির কারণ বুঝতে পারল না তিথি, কপাল কুঁচকে চেয়ে থাকল। আচমকা তিথি পায়ের গোড়ালি ধরে মোচড় দিল তন্ময়। ব্যথায় চিল্লে উঠল তিথি, আউচ! কি করলেন এটা? আপনি কি মানুষ? এভাবে কাউকে ব্যথা দেয়? বাজে লোক! ভেঙে দিল আমার পা। তন্ময় হাসছে। তিথি মুখ ঝামটা মেরে মাটিতে পা ছোঁয়াতেই অবাক হলো। পায়ে ব্যথা নেই, একটুও না। খানিক আগে তো নাড়াতেই পাচ্ছিল না। তিথি চোখ বড় বড় করে তন্ময়ের দিকে তাকাতেই তন্ময় ভ্রু নাচালো। তিথি মুখ কাচুমাচু করে বলল, সরি। তন্ময় হেসে সানগ্লাসটা চোখে পড়ল। ইটস ওকে, এবার নামুন। তিথি আস্তে আস্তে নেমে দাঁড়ালো, মৃদু স্বরে ডাকলো, শুনুন। তন্ময় তাকালো। তিথি বলল, আপনার গাড়িটা ধুয়ে নেবেন, আর আপনার শার্টটাও নোংরা হয়ে গেছে। তন্ময় হেসে বলল, আগে আপনি নিজের মুখটা ধুয়ে নিন, আপনার গালের কি অবস্থা। তিথি গালে হাত বুলিয়ে সামনে এনে দেখল হাতের আঙুল কাদায় ভরেছে। তন্ময় হেসে গাড়ি থেকে পানির বোতল বের করে এগিয়ে দিল, বলল, এটা দিয়ে ধুয়ে ফেলুন। তিথি কথা বাড়ালো না। পানি দিয়ে প্রথমে হাত ধুলো,
তারপর মুখ, গাল, ঠোঁটের আশপাশ সব কাদায় মাখা। তিথি মুখটা ভালো করে ধুয়ে বোতলটা এগিয়ে দিয়ে বলল, ধন্যবাদ। তন্ময় কিছুক্ষণ চেয়ে থেকে বলল, ইটস ওকে। বাড়িতে যেতে পারবেন নাকি পৌঁছে দেব? তিথি হঠাৎ হেসে ফেলল। সঙ্গে সঙ্গে বুকটা ধুক করে উঠল তন্ময়ের। এতক্ষণে তাকালো সুগভীর মনোযোগে। মেয়েটার গালে টোল পড়ে। ইস, হাসলে মনে হয় মুক্ত। তিথি হেসে বলল, তার আগেই এই সরু গলি থেকে নিজেকে আর নিজের গাড়িকে বার করুন। কেন যে ঢুকেছেন এখানে? এই রাস্তায় তো প্রাইভেট কার যায় না। তন্ময় মাথা চুলকে বলল, আসলে আমি এদিকটাই নতুন। আমি খুলনাতে থাকি। এখানে একটা কাজে এসে ফেঁসে গেছি। এখন কি কোনো উপায় নেই? হ্যাঁ, আছে তো। তিথি দূরে হাত ইশারা করে বলল, ওই যে ওই অবধি একটু কষ্ট করে যাবেন, তারপর মোটামুটি ভালো রাস্তা আছে। এরপর অনেকটা গেলে মেন রাস্তা পেয়ে যাবেন আবার। সেখান থেকে যেখানে যাওয়া যেতে পারবেন। তিথি কি বলল তন্ময় বুঝলো কি না কে জানে। সে নিষ্পলক চেয়ে আছে ওর দিকে। তিথি ভ্রু নাচিয়ে বলল, বুঝতে পেরেছেন? তন্ময় হুঁশে ফিরে বলল, না, পারিনি। আপনার তো আজ কলেজ যাওয়া হবে না। আপনি আমার সাথে যাবেন প্লিজ। তিথি গোল গোল চোখ করে বলল, আমি? তন্ময় ব্যস্ত কণ্ঠে বলল, হ্যাঁ, ভয় নেই, আমি খারাপ ছেলে নই। তিথি মুখ কুঁচকে বলল, আমি সে ভয় পাচ্ছি না। আমি ভাবছি আমার সারা গায়ে কাদা লেগে আছে। আপনার গাড়ি নোংরা হলে? তন্ময় সুন্দর করে হেসে বলল, দ্যাটস ডাজন্ট ম্যাটার। গাড়ি ধোয়ার লোক আছে আমার, আপনি চলুন। তিথি মাথা নেড়ে বলল, না, শুধু শুধু একজনের কষ্ট বাড়াতে যাব কেন বলুন? অহেতুক গাড়িটা নোংরা করে লাভ নেই। যে আপনার গাড়ি ধুয়ে দেবে তার তো কষ্ট বলে কিছু আছে। আমি বরং সামনে সামনে হাঁটছি, আপনি স্লো মোশনে গাড়ি নিয়ে আসুন। মেন রাস্তাটা অবধিই তো। তন্ময় অবাক চোখে দেখল মেয়েটাকে। কি সুন্দর তার চিন্তাধারা! এই ধারার স্রোতে কখন যে তার মন ভেসে গেছে টেরই পায়নি। সেই দিন শুরু হলো গল্পের। তারপর থেকে তিথিকে লুকিয়ে চুরিয়ে দেখা, কাজের অজুহাত দিয়ে তিথির সাথে কথা বলা দৈনিক রুটিনে বদলালো। হলো বন্ধুত্ব। বেশি করে মজলো তিথিতে। ভালো লাগা রূপ নিল ভালোবাসায়। ভাবলো খুব গোপনে স্থান নেবে তিথির অন্তঃস্থলে। কিন্তু যেদিন আদিত্যের সাথে তিথি পরিচয় করালো, জানলো আদিত্য নামক কেউ একজন অনেক আগেই সেই জায়গা দখল করে আছে। কিন্তু তখন আর পিছু হাঁটার উপায় ছিল না। চাইলেও দূরে যেতে পারেনি তিথির থেকে। ততদিনে তিথি যে অনেকটা মিশে গেছে হৃদয়ে। না, অনেক নয়, পুরোটাই। আর সেই শুরু হলো হৃদয় ভাঙার পালা। স্থল ভাঙতে ভাঙতে আজ সেখানে সমুদ্রের সৃষ্টি। লবণাক্ত সমুদ্র, যেখানে ভালোবাসা নামক মিষ্টতা নেই। 2 বছর ধরে একতরফা ভালোবেসে আসছে সে। 2 বছর চোখের সামনে কখনো শিকার হয়েছে আদিত্য তিথির প্রেমের দেখার। তখনও জানতো তিথিকে সে পাবে না। এখনও জানে তিথি তার হবে না। কিন্তু মন যে বড়ই বেহায়া। সে শুনতে চায় না বুঝতে। তিথির কাছে ছুটে আসতে ইচ্ছে হয় বারবার। আচ্ছা, যেদিন তিথি জানবে এই অধম তাকে ভালোবাসে, কতটা দিশেহারা, কতটা কাঙাল, মেয়েটা কি মেনে নেবে তাকে? বুঝবে তার অনুভূতি? ভালোবাসবে একটুও? বাসবে না। কেন বাসবে না? আদিত্য তো দ্বিতীয় বউ নিয়ে সুখেই আছে। তবে তিথিও কাউকে ভালোবাসার অধিকার আছে নিশ্চয়। মেয়েটার অপেক্ষায় থাকবে সে মৃত্যু অবধি। হঠাৎ কানে গুনগুনিয়ে কান্নার আওয়াজ এলো। এতক্ষণের ভাবনার ফিনফিনে সুতোর ছিঁড়ল তন্ময়ের। বাইরে থেকে চোখ সরিয়ে তিথির ঘরের দিকে তাকালো। শব্দটা ওখান থেকেই আসছে। নিশ্চয়ই কাঁদছে আদিত্যর স্মৃতিচারণে। মেয়েটাকে আজ একা শুতে দেওয়া ঠিক হয়নি আন্টির। কথাটা ভেবে তন্ময় চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো।
সুচিত্রা আজ তাকে যেতে দেয়নি, অনেক অনুরোধ করে রেখেছেন। নিজে হাতে রেঁধে বেড়ে ভালো মন্দ খাইয়েছেন। তন্ময় গুটি গুটি পায়ে এসে তিথির রুমের সামনে দাঁড়ালো। দরজা চাপানো থাকলেও ঠেলে ঢুকবে কি না ইতস্তত করতে থাকলো। আর যাই হোক, এই রাতে একটা মেয়ের ঘরে প্রবেশ করা খুব একটা দৃষ্টিমধুর লাগে না। তিথির কান্নার মাত্রা আরও স্পষ্ট হলো, ফোপানোর শব্দটা হলো তীব্র। তন্ময় আর ভাবল না, গলা ঝেড়ে কেশে ঢুকলো দরজা ঠেলে। তন্ময়কে দেখতেই তিথি তাড়াহুড়ো করে চোখ মুছল, ফোনটা রেখে দিল পাশে। সেদিকে তাকিয়ে তন্ময় শুকনো হেসে বলল, কি লুকোচ্ছ? তিথি নাক টেনে বলল, কিছু না। ঘুমোওনি এখনো? তন্ময় আবার পাল্টা প্রশ্ন করল, বসতে পারি? তিথি ছোট্ট করে বলল, হুম। তন্ময় বসল তিথির সামনে বিছানার ওপর। লম্বা শ্বাস টেনে বলল, মাঝরাতে যদি কেউ এভাবে সুরেলা কণ্ঠে গান শোনায়, ঘুম কি আর আসবে? তিথি মাথা নিচু করে বলল, সরি। তন্ময় হেসে বলল, সমস্যা নেই। এখানে কেন এলাম জানো? তিথি জিজ্ঞাসা নিয়ে তাকালো। তন্ময় বলল, ভাবলাম তুমি একা কাঁদলে শুনতে ভালো লাগবে না, আমিও এসে একটু কাঁদি। তিথি মুখ কুঁচকে তাকাতেই তন্ময় হেসে ফেলল। বড় মুহূর্তে উদ্বেগ নিয়ে বলল, তিথি, চোখ আমাদের, একে আমরা চাইলেই কাঁদাতে পারি, তেমনি ঠোঁট দুটোও কিন্তু আমাদের, চাইলে একেও আমরা হাসাতে পারি। তিথি বুঝতে না পেরে বলল, মানে? মানে এই যে, আমি জানি তুমি কেন কাঁদছিলে, তবে আমার মতে যা হলো তা তো আমরা পাল্টাতে পারবো না। নর্মাল হওয়া উচিত তোমার। কেঁদে কি লাভ বলো তো? আদিত্য কি ফিরবে? তিথি ম্লান মুখে হাসি টেনে বলল, তোমার কি মনে হয় তন্ময় আমি আদিত্যর ফেরার আশায় বসে আছি? তন্ময় কিছু বলতে নিলে তিথি বলে উঠল, আমি জানি আদিত্য ফিরবে না, আমি চাইও না ও ফিরুক। ওর ফেরার হলে সেদিন আমাকে অ্যাবর্শন করাতে অন্তত বলতো না, আর না অন্য কারো স্মৃতিতে সিঁদুর দিত। আর যদি ফিরে আসে কি করবে? তন্ময় চোখে মুখে উৎকণ্ঠা পরিষ্কার। তিথি বুঝে উঠল না এই উৎকণ্ঠা কিসে, তবে কণ্ঠস্বর শক্ত করে বলল, আদিত্য আমার ভালোবাসাকে খুন করেছে, খুন করেছে আমার সন্তানকে। আর একজন খুনিকে আমি আমার জীবনে কখনো জায়গা দেব না, কোনো দিন ক্ষমা করব না আমি ওই বিশ্বাসঘাতককে। একটু আগে ঠিক যতটা শক্ত ছিল তার মুখ, এখন ঠিক ততটাই ভঙ্গুর। তিথি আবার কাঁদছে। তন্ময় আস্তে করে মাথায় হাত ছোঁয়ালো ওর। তিথি তাকালো, অসহায় কণ্ঠে বলল, আমার কিছু ভালো লাগছে না তন্ময়, আমি একটু শান্তিতে বাঁচতে চাই। সেই ছোট্টবেলা থেকে কষ্ট ও অবহেলা পেতে পেতে আমি ক্লান্ত, পরিশ্রান্ত। বাবা কাছে নেই, মা ব্যস্ত, দিদি নেই, ভাইটাও বাবার কাছে চলে গেল। কার বুকে মাথা রেখে কাঁদবো আমি তন্ময়? আমি কেন এত একা? কেন কেউ নেই আমার? কেন আমার ভাগ্য এত নির্মম? তন্ময় শুকনো ঢোক গিলল। তিথির মাথাটা অতি যত্নে চেপে ধরল বুকে। একটা আশ্রয় পেয়ে যেন লুফে নিল তিথি। তন্ময়ের শার্ট আঁকড়ে ধরে হাও মাও করে কাঁদল। প্রচণ্ড ক্লান্তিতে ঘুমের মধ্যে কিছুই শুনলেন না সুচিত্রা। তন্ময় তিথির মাথায় হাত বুলিয়ে ধরা কণ্ঠে বলল, আমি আছি তিথি। পরিবার ছাড়া, ভালোবাসা ছাড়া জীবনে যে অংশটা সব থেকে প্রিয় সেটা হলো বন্ধুত্ব। আর সেই বন্ধু হয়ে সারাটা জীবন তোমার পাশে আমি আছি, আমি থাকব। লোহার দরজাটা দেওয়ালের সাথে বাড়ি খেতেই বিকট একটা শব্দ হলো। তাৎক্ষণিক ঘুম ভেঙে গেল আদিত্যের। কপাল কুঁচকে নড়ে উঠল সে, চোখ খুলল। আশেপাশে তাকিয়ে বুঝল এটা ছাদ। তার মানে কাল রাতে ছাদেই ঘুমিয়ে পড়েছিল। কি অদ্ভুত, আজকাল ছাদ, বাড়ির দরজা যেখানে সেখানে চোখ লেগে আসে।
আদিত্য উঠে দাঁড়ালো। কেউ দেখার আগেই নেমে গেল সিঁড়ি বেয়ে। ঘড়িতে 9টা বাজলেও বাড়ি দেখে মনে হচ্ছে দুপুর গড়িয়েছে। এই হই হুল্লোড় যে কবে শেষ হবে। আদিত্য সোজা গিয়ে রুমে ঢুকলো। পুরো কামরায় পুতুলকে না দেখে ভালো লাগলো বেশ। মেয়েটাকে দেখলেই গায়ের রক্ত গরম হয়, অসহ্য লাগে। আদিত্য তোয়ালে হাতে তুলতেই দেখলো ভেজা। মেজাজ বিগড়ে গেল। কর্কশ গলায় ডাকলো, পুতুল, পুতুল। পুতুল তখন আদিত্যের দাদু বাড়ির লোকেদের সাথে কথা বলছিল। ডাক শুনতেই আদিত্যের ঠাম্মি রসিয়ে বললেন, ও বাবা। বউ এসে বসতে না বসতেই ডাক পড়েছে, একবারে চোখে হারাচ্ছে। বাকি সবাই তাল মিলিয়ে হাসলো। ঠাম্মি তাড়া দিয়ে বললেন, এই যা যা নাত বউ, বরের কি লাগবে দেখ গিয়ে। পুতুল উঠে হাঁটা ধরল, কিন্তু অবাক লাগছে আদিত্য তাকে ডাকছে দেখে। কণ্ঠস্বর শুনে মনে হচ্ছে না ভালোবেসে ডাকছে। রুমের দরজা আগলে দাঁড়ালো পুতুল। মৃদু স্বরে বলল, জি ডাকছিলেন? আদিত্য তাকালো, বলল, ভেতরে আয়। পুতুল ভেতরে এসে দাঁড়ালো। আদিত্য হাতের তোয়ালেটা দেখিয়ে বলল, এই তোয়ালে ভেজা কেন? পুতুল কাঁপা কাঁপা স্বরে বলল, জি সকালে স্নান। আদিত্য কড়া কণ্ঠে বলল, স্নান হোক বা অন্য কিছু, আমার কোনো জিনিসে তুই হাত দিবি না, আমি পছন্দ করি না। পুতুল এবার কথা বাড়ালো না, চুপচাপ সায়মূলক মাথা নাড়ালো। আদিত্য ওর দিকে ভ্রু কুঁচকে চেয়ে বলল, এই কপাল থেকে এত লম্বা সিঁদুর পরেছিস কেন? পুতুল ঢোক গিলে বলল, মা বললেন এটা নিয়ম। নিয়ম? বেশ, নিয়ম শেষ হোক। আমার সামনে এসব শাঁকা সিঁদুর পরে আসবি না। এসব পরে কি তুই আমার সামনে যত পড়বি কম আসবি। আর হ্যাঁ, আমি মাকে বলে রাখবো আত্মীয় স্বজন সব চলে গেলে তোর ঘর আলাদা করে দিতে। যা এখন। পুতুল বিস্ময় হয়ে তাকিয়ে আছে। স্বামীর থেকে এখন আলাদা ঘরে থাকতে হবে? হায় ভগবান, এসব কি শুনল? কিন্তু আদিত্যকে কিছু বলে চটানো যাবে না। পুতুল মুখে কালো মেঘ নিয়েই চলে গেল। আর নিরুদ্বেগ আদিত্য ঢুকলো ওয়াশরুমে। প্যান্ডেল ভাঙা হচ্ছে, অনুষ্ঠান শেষ। অর্ধেক আত্মীয়রা চলে গেল, এখনও প্রায় আছে। এরা দূর থেকে আসায় আরও কদিন থাকবে। সমীরণ ভীষণ ব্যস্ত। প্যান্ডেলের লোকদের সব বুঝিয়ে দিচ্ছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। উঁচু স্বরে বলছেন, এই এখান থেকে নামাও, আর ওখানটা কাপড়টা ছিঁড়ে যাবে। এমন অনেক নির্দেশ দিচ্ছেন। চিল্লিয়ে চিল্লিয়ে ব্যয় করছেন বাক্য। হঠাৎ পাশ থেকে আদিত্য ডাকলো, বাবা। সমীরণ তাকালো। ছেলেকে দেখে শুভ্র হেসে বললেন, হ্যাঁ আদি বলো, কিছু বলবে? আদিত্য শান্ত কণ্ঠে শুধালো, আপনার শরীর এখন কেমন আছে? সব ঠিকঠাক? সমীরণ ভ্রু কুঁচকে বললেন, কি ব্যাপার বলতো? বাবাকে আজকাল বেশি ভালোবাসছো মনে হচ্ছে। আদিত্য ঠান্ডা স্বরেই বলল, বলুন, কি অবস্থা শরীরের? বুকে বা অন্য কোথাও সামান্য কোনো ব্যথা আছে? সমীরণ হেসে আদিত্যের কান চাপড়ে বলল, আমার ছেলে আমার কথা রেখেছে, বাড়ির মান সম্মান রেখেছে। আমি কি আর অসুস্থ থাকতে পারি? আদিত্য মুচকি হাসল, বলল, ঠিক বলেছেন, তার মানে আপনি একদম সুস্থ। সমীরণ হেসে বলল, একদম। আদিত্য ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলল। বাইকের চাবিটা আঙুলে ঘুরিয়ে বলল, আমি তিথির কাছে যাচ্ছি। আশা করি আপনার বুকে ব্যথা নতুন করে আর উঠবে না। কথাটুকু বলে আদিত্য গেট ছেড়ে বেরিয়ে পড়ল। সমীরণ কিছু সময়ের জন্য স্তব্ধ খেয়ে তাকিয়ে রইল। বউ রেখে তিথির কাছে যাচ্ছে, মানে কি এসবের? শকুন্তলা মেজাজ তেতে আছে স্বামীর ওপর। সকাল থেকে আদিত্যের খোঁজ নেই। লোকটাকে কত করে বলল একটা বার খুঁজতে, রঞ্জনের বাড়িতে যেতে, ওকে জিজ্ঞেস করতে, কিন্তু সে লোক কিছুই করছে না। ষাঁড়ের মতো মুখ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। শকুন্তলার মাথায় চিন্তায় রগ দাপাচ্ছে। কোনোভাবে ছেলে আবার ওই মেয়ের কাছে না গেল তো? এত সুন্দর রংচং দেখে
বউ এনে দিল, তার উপর অল্প বয়সী। সেসব ছেড়ে যদি ছেলে তিথির কাছে যায় তবে আর ছেলেকে ফেরানোর উপায় থাকবে না। শকুন্তলা পায়চারি করছিলেন এতক্ষণ। কথাটা ভেবে ধপ করে বসে পড়লেন চেয়ারে। এই সব সমস্যার সৃষ্টি তার স্বামীর দ্বারায়। তিথি যেদিন প্রথম এলো এই বাড়িতে সেদিনই ছেলেকে ওই মেয়ের থেকে দূরে থাকা বলা উচিত ছিল। সে তো বলতেই, কিন্তু মাঝখান থেকে সমীরণ মানা করল। তার মতে না, ও জোয়ান ছেলে, দুদিন মজা করুক, আপনা আপনি সরে আসবে তারপর। কিন্তু সে কি হলো? হয়নি। ছেলে এমনভাবে ওই নিচু জাতের মেয়েটাতে মজল, এখন আর শোধরানোর ফুরসতি নেই। বিয়ের পরের দিনই বউ রেখে অন্য মেয়ের কাছে যাওয়া, হায় হায়, সংসারে এ কি অনাসৃষ্টি কাণ্ড। মা ডাকছিলেন? কথাটা শুনে দরজার দিকে তাকালো শকুন্তলা। পুতুল দাঁড়িয়ে আছে। ছোট ফর্সা মেয়েটাকে দারুণ লাগে তার। আবার পরেছে কাতান শাড়ি, মাথায় টেনেছে ইয়া বড় ঘোমটা। লক্ষ্মী ঠাকুরের মতো মনে হচ্ছে। না, তার পছন্দ সত্যিই ভালো। শকুন্তলা একটু নড়ে চড়ে বসে বললেন, এসো। পুতুল নরম পায়ে ভেতরে এলো। শকুন্তলা বিছানা দেখিয়ে বললেন, বসো। শাশুড়ির গম্ভীর স্বরে বুক দূর দূর কাঁপছে পুতুলের। প্রথম প্রথম এসে আনারি হাতে কোনো ভুল করল কি? পুতুল বসতেই শকুন্তলা উঠে গিয়ে দরজাটা আটকালেন। পুতুল খানিকটা অবাক হলো। শকুন্তলা যত্র এসে বসলেন ওর সামনে, বিছানার ওপর। অধৈর্য কণ্ঠে শুধালেন, কাল রাতে তোমাদের মধ্যে কিছু হয়েছে? প্রশ্নটাই ভড়কে উঠল পুতুল। প্রথমে অর্থটা বুঝতে না পারলেও এখন বুঝতেই লজ্জা পেল। সরাসরি উত্তর দিতে ইতস্তত করল, মাথাটা নামিয়ে নিল নিচে। শকুন্তলা বুঝে নিলেন, আশ্বাস দিয়ে বললেন, শোনো মা, আমি তোমার শাশুড়ি ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে আমাকে নিজের বন্ধু ভাববে। মায়ের কাছে মেয়েরা অনেক কিছুই বলে, তুমিও না হয় সেভাবেই বলো। আদিত্য বাড়িতে নেই, বুঝলে? কোথায় গিয়েছে আন্দাজ করতে পারছো নিশ্চয়ই। পুতুলের বুকটা ছ্যাঁত করে উঠল, ভয় আষ্টে চেপে ধরল। শকুন্তলা আবার বললেন, বলো, কাল আদি তোমায় ছুঁয়েছে? পুতুল নিচের দিকে চেয়ে দুদিকে মাথা নাড়ল। শকুন্তলা প্রচণ্ড আহত হলেন, চোখ দুটো বড় বড় করে বললেন, সে কি, কি বলছো? এক ঘরে থেকেও না? পুতুল কালো মুখ নিয়ে আবারও মাথা নেড়ে না জানালো। শকুন্তলা সেকেন্ড খানেক চুপ থেকে বললেন, কি হয়েছিল কাল রাতে? পুতুল ঢোক গিলল একটা, কাপা ঠোঁট নেড়ে শুরু করলো কাল রাতের অপ্রত্যাশিত বর্ণনা। সব শুনে থম মেরে বসে থাকলেন শকুন্তলা। হতাশায় মাথার রগ এলোমেলো ছুটছে। দীর্ঘশ্বাস ফেলে বললেন, ছেলেটাকে বোধ হয় আর ফেরানোর উপায় নেই রে। পুতুলের মন ভারী হয়ে এলো তৎক্ষণিক। শকুন্তলা হঠাৎই জ্বলে উঠে বললেন, কি করোটা কি? এই দুধে আলতা গায়ের রং দিয়ে হবে কি? যদি স্বামীকে আকৃষ্ট না করতে পারলে? পুরুষ মানুষ বাইরে ছুটবে, তাকে ঘরে বাঁধা তো বইয়ের কর্ম নাকি? পুতুল চুপ করে থাকলো। শকুন্তলা দমে গেলেন, ভাবলেন, মেয়ের বয়স কম, হয়তো অতশয় বোঝে না, তাই নম্র কণ্ঠে ডাকলেন, শোনো। পুতুল তাকালো। শকুন্তলা বললেন, তুমি যত পারবে আদিত্যের গা ঘেঁষে থাকবে। ও ডাকুক না ডাকুক ছুটে যাবে ওর কাছে, সব সময় পাশে পাশে ঘুরবে। যতটা পারবে পিঠ বুক এগুলো উন্মুক্ত রাখবে, বুঝেছ? পুতুল অপ্রস্তুত কণ্ঠে বলল, জি। শকুন্তলা নিঃশ্বাস ফেলে বললেন, জানি শাশুড়ির মুখে এমন খোলামেলা কথা শুনতে ভালো লাগছে না, কিন্তু আমারও কিছু করার নেই, জানোই তো। পুতুল মৃদু হেসে বলল, সমস্যা নেই, আপনি তো আমার ভালোই চাইছেন, আপনি চিন্তা করবেন না, আমি আপনার কথা মতো সব করব। শকুন্তলা প্রাণোচ্ছল হাসলেন,
মাথায় হাত বুলিয়ে বললেন, ঠিক আছে, ঘরে যাও এখন। পুতুল উঠে চলে যেতে নিলেই শকুন্তলা ডাকলেন আবার, বললেন, পথে তোমার শ্বশুরকে পেলে বলো একটু এই ঘরে আসতে, কথা আছে। জি। আদিত্য আজকেও হতাশ। তিথিদের বাস দরজায় আজও ঝুলছে তালা। রোদ্দুরে আলোতেই চকচক করছে তালার সাদা অংশ। আদিত্যর মুখটা কালো মেঘে ঢাকলো। তিথি কি আসেনি? ও কি এখনো হাসপাতালে? কোন হাসপাতালেই বা আছে ও? এমন হাজারো প্রশ্ন মাথায় নিয়ে পকেট থেকে ফোন বার করলো আদিত্য। ডায়াল করলো তিথির নম্বর। কয়েকবার রিং হলেও কেউ তুলল না। আদিত্য ঘামছে। তিথি কি খুব অসুস্থ? কিভাবে ওর কাছে যাবে এখন? কার কাছ থেকে জানবে ও কোথায়? তন্ময়? সে কি বলবে? মনে হয় না। হ্যাঁ, একটা উপায় আছে। তিথির মা, উনি নিশ্চয়ই এখন স্কুলে। কবজিতে বাঁধা ঘড়িতে একবার চোখ বোলালেন আদিত্য। 11টা বাজতে চলল প্রায়। এখন গেলে পাওয়া যাবে। কথাটা ভেবে দ্রুত পায়ে গিয়ে বাইকে বসল। তিথির কাছে যাওয়া যে খুব জরুরি। ওই একজন ছাড়া তার অশান্ত মস্তিষ্ক কিছুতেই শান্ত হবে না। বারান্দা দিয়ে বাইরে তাকিয়ে আছে তিথি, ঠোঁটে মৃদু হাসি। বাড়ির বাগানে ছুটোছুটি করছে তন্ময় আর তার ছোট্ট ভাই তুষার। তুষার 7-এ পড়ে। দেখলে বোঝা যায় না। গাট্টা গোট্টা শরীরটাকে আরও একটু বড় লাগে, তবে ভীষণ কিউট আর নাদুস নুদুস সে। তন্ময় বাচ্চাদের মতো ছুটছে আর তাকে ধাওয়া করছে তুষার। তিথি একভাবে দেখছে এই দৃশ্য। কি খুনসুটি দুজনের। বুকে কোথাও ভাইটার জন্য পুড়ছে। আজ যদি স্বপ্নটা থাকতো, ওকে শক্ত করে জড়িয়ে দুগালে চুমু খেত আগে। আচ্ছা, যে বোনের একটু ভার মুখ সহ্য হয় না, সেই বোন আজ কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়েছে। সেটা দেখলে কি করত স্বপ্ন? স্বপ্নের খুব ইচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়বে, আর সেজন্যই তো শুরু থেকে অঙ্কে পাকা হতে হতো। মায়ের সামর্থ্য ছিল না ওকে সব বিষয় শিক্ষক দেওয়া। ওদিকে তিথির খরচা, উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগে পড়তে যে অনেক খরচ তখন। এক প্রকার হিমশিম খাচ্ছিলেন সুচিত্রা। তাই বাধ্য হয়ে ছেলেটাকে পাঠিয়েছেন বাবার কাছে। অন্তত পড়াশোনার জন্য কোনো অভাবের সম্মুখীন হতে হবে না ছেলেটাকে। যেদিন স্বপন চলে যাচ্ছিল, কি কান্নাই না করেছিল। তিথির কোমরটা শক্ত করে আঁকড়ে ধরেছিল। সে কিছুতেই যাবে না। বারবার মিনতি করেছিল, আমাকে পাঠিও না, আমি তোমাদের ছাড়া থাকবো কি করে। সুচিত্রা কেঁদেছিলেন, কিন্তু ছেলের কান্নায় মন গলেনি। সন্তানের ভালোর জন্য একটু কঠোরতা খারাপ কিছু নয়। ভালোভাবে পড়াশোনা করলে স্বপ্নের ভবিষ্যৎ ভালো হবে, এই চিন্তা বুকে পাথর চেপে একমাত্র ছেলেকে পাঠালেন সেখানে। এখান থেকে ছেলে ফিরবে কিনা জানেন না, কিংবা বাবার অভিযোগ অভিমানের প্রভাব তার উপর পড়বে কিনা তাও জানে না। ছেলে ঠিক এইভাবে তাকে ভালোবাসবে কিনা সেটাও অজানা। তবুও পাঠিয়েছেন। সন্তান সুখে থাকুক, শান্তিতে থাকুক, এটাই কাম্য। আজ প্রায় 1.5 বছর স্বপ্নকে দেখা হয়নি। বাবা সেই যে ওকে নিয়ে ঢাকা গেলেন, নিজেও আর আসেননি। স্বপ্ন মাঝে মধ্যে লুকিয়ে চুরিয়ে ফোন করে ঠিকই, কিন্তু তাও মাসে একবার। এভাবে কথা বলে মন ভরে? কাঁধে কারোর স্পর্শ পেয়ে ধ্যান ভাঙল তিথির। পেছনে ফিরল। তন্ময়ের মা নির্মলা সাহা দাঁড়িয়ে আছেন। কাকতালীয়ভাবে তন্ময়দের টাইটেলও আদিত্যদের সাথে মিলে যায়, কিন্তু মানুষে মানুষে যেমন তফাৎ, তেমনি তফাৎ এদের মাঝেও। আদিত্যের মা সেবার তার গোত্র শুনেই নাক কুঁচকেছিলেন। 1 গ্লাস জল অবধি খেতে বলেননি। অথচ এই নারী সম্পূর্ণ তার বিপরীত। কি সুন্দর তাকে বুকে নিয়ে আদর করছেন। কত আদুরে ভাষায় কথা বলেন। একই গোত্র হয়েও কতটা পার্থক্য। ধরিত্রীর সবাই এক হয় না, সত্যিই হয় না। নির্মলা
উদ্দেশ্যে তিথি ঠোঁট প্রশস্ত করে হাসল। নির্মলা বললেন, এখানে দাঁড়িয়ে কি দেখছো? ওদের দুষ্টুমি? তিথি আলগা কণ্ঠে বলল, জি। নির্মলা উদ্ভাসিত মুখে বললেন, ওসব ছাড়ো, ওরা সারাদিন এই রকম করে। তুমি এসো আমার সাথে। তিথির হাত ধরে টেনে নিয়ে গেলেন নির্মলা। তিথি কৌতূহলে পা মেলেছে। নির্মলা তিথিকে নিজের ঘরে নিয়ে গেলেন। রুমের মধ্যে রাখা তুলতুলে সোফা দেখিয়ে বললেন, বসো। তিথি বসল। নির্মলা আলমারি খুলতে খুলতে বললেন, আজ আমার বান্ধবীর বিবাহ বার্ষিকী। আমি তো জানতাম না মা তুমি আসবে, তাহলে যাওয়ার জন্য কথা দিতাম না। এখন কথা যখন দিয়েছি ক্যান্সেল করার উপায়ও নেই, তাই যেতে হচ্ছে। তিথি হেসে বলল, কোনো সমস্যা নেই আন্টি, আপনি যান। কোনো সমস্যা নেই বললে চলে? বলো, প্রথমবার এলে, অথচ তোমাকে একা রেখে যাব। যদিও রাত 9টার মধ্যে ফিরে আসব, এটুকু সময় পারবে না থাকতে? তিথি একপাশে ঘাড় কাত করে বলল, জি পারবো। নির্মলা আলমারিটা হাঁ করে খুলে বললেন, এর মধ্যে থেকে আমার একটা শাড়ি বেছে দাও তো মা। বুড়ো মানুষ, বুঝেছ? বুঝে উঠতে পারছি না। তিথি উঠে দাঁড়িয়ে নির্মলার পাশে গেল। কাঠের আলমারির গাদানো শাড়িতে তিথি দেখতে থাকলো, কিন্তু নির্মলার মুখ চোখ তখন তিথির দিকে। এই মেয়েটাকে তার ছেলে ঠিক কতটা ভালোবাসে সেসব তার অজ্ঞাত নয়। একদিন হুট করে এসে বলল, মা আমি তোমার জন্য ছেলের বউ দেখেছি। বাবা মারা যাওয়ার পর ছেলের ভার মুখ তার অভ্যাসেই ছিল, কিন্তু সেই দিন প্রথম দেখল ছেলের উজ্জ্বল মুখ। তারপর থেকে সেও দিন গুনতে থাকলো, কখন তার ছেলের পছন্দ দেখে চোখের পিপাসা মেটাবেন। যদিও তন্ময়ের গ্যালারি জুড়ে অসংখ্য ছবি তিথির, আর সব কটাই তার দেখা, কিন্তু সামনাসামনি এই প্রথম দেখলেন। সকালে দরজা খুলে যখন তন্ময়ের পাশে তিথিকে দেখলেন, এক মুহূর্তের জন্য বিস্ময়ে জমে গিয়েছিলেন নির্মলা। প্রথমে ভাবলেন ছেলে বোধহয় বিয়ে করে আনলো, কিন্তু তন্ময় খুব সুন্দর করে বোঝালো তিথিদের বাড়িতে কেউ নেই এখন, সাথে মনটাও ভালো নেই ওর, আপাতত কিছুদিন এখানেই থাকবে। তাই খুশিতে তখন আত্মহারা নির্মলা। মেয়েটা এত মিশুকে প্রথম কথাতেই মন জিতে নিয়েছে তার। নির্মলা ভাবনা কাটল তিথির ডাকে। তিথি একটা জলপাই রঙের শাড়ি দেখিয়ে বলল, এটা পরতে পারেন, আপনাকে ভীষণ সুন্দর লাগবে। নির্মলা নিজের গায়ের সাথে মিশিয়ে বলল, এটাতে আমাকে মানাচ্ছে? তিথি মৃদু কণ্ঠে বলল, আন্টি আপনি আমার মায়ের মতোই সুন্দর, যা পরবেন আপনাদের তাতেই মানায়। নির্মলা খুশি হলেন কিনা বোঝা গেল না, তবে চোখ দুটো সরু করে বললেন, তাই? কিন্তু তন্ময়টা যে বলে এই রং আমাকে সব থেকে পচা দেখায়। তিথি মুখটা চুপসে গেল, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আমার কাছে তো ভালোই লাগলো। নির্মলা হেসে ফেললেন, বললেন, তোমার আর তন্ময়ের পছন্দে অনেক মিল আছে। আমি তো মজা করছিলাম, তন্ময় আমাকে শাড়িটা এনে দিয়েছিল, তাই এটাই পরি, বলো। তিথি মাথা নেড়ে হ্যাঁ জানালো। নির্মলা কপাল কুঁচকে বললেন, আচ্ছা তুমিও চলো না আমাদের সাথে, ভালো লাগবে। কোথায় যাচ্ছেন আপনারা? ঘরে ঢুকতে ঢুকতে প্রশ্ন ছুড়ল তন্ময়। হাঁপিয়ে গিয়েছে বেশ, আরাম করে বসল বিছানায়। নির্মলা ব্যস্ত কণ্ঠে বলল, ওই যে আজ তোর দীপ্তি আন্টির বিবাহবার্ষিকী না, ওখানে যাব তো আমি আর তুষার। তুই তো যাবি না আমি জানি, তিথিকে বলছিলাম আমাদের সাথে যেতে। তন্ময় তিথির দিকে ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করল, যাবে? তিথি এবারও নির্মলার দিকে তাকালো। বয়োজ্যেষ্ঠ মানুষের মুখের উপর না বলতে জিভ সায় দিচ্ছে না, কিন্তু অমন অপরিচিত জায়গায় গিয়ে করবে কি? তাছাড়া এই মুহূর্তে এত আনন্দ উল্লাস সহ্য করার শক্তি নেই। তন্ময় আর মা জোর করলেন বলে অনিচ্ছা সত্ত্বেও আসতে হলো এখানে। তিথি
ইতস্তত বোধ যেন বুঝে নিল তন্ময়, হেসে বলল, মা, ও গিয়ে কি করবে? ও আবার জার্নি করতে পারে না। এসেছে তো জার্নি করে, একটু রিফ্রেশমেন্ট প্রয়োজন। আসার পর বলেছিল গা গুলোচ্ছে। তিথি অবাক হয়ে তাকালো। সে কখন বলল? আর জার্নি তো কোনো রকম অসুবিধা হয় না তার? নির্মলা মুখটা চিন্তিত করে বললেন, ও মা, গা গুলোচ্ছে, লেবু শরবত বানিয়ে দিয়ে একটু। তিথি মৃদু স্বরে বলল, না আন্টি, প্রয়োজন নেই, ঠিক হয়ে যাবে। নির্মলা ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে বললেন, তাহলে আর কি, আমরা দুজনেই চলে যাব বরং। তন্ময় বলল, হ্যাঁ তাই করো। নির্মলা হাতে শাড়িটা চোখ দিয়ে উচ্ছ্বসিত কণ্ঠে বলল, এই তন্ময়, জানিস, তিথিও এই শাড়িটাই পছন্দ করে দিল। তোদের পছন্দ দেখছি একদম এক। নির্মলা শুভ্র হাসলেন। তন্ময় আর চোখে তিথির দিকে চাইতেই তিথি চোখ নামিয়ে নিল। তন্ময়ের বুকের বাঁ পাশটা বিদ্ধ হলো তিথির লুকোনো দৃষ্টিতে। মনে মনে বলল, সারা জীবন মায়ের শাড়ি পছন্দ করে দেওয়ার জন্য হলেও তোমাকে এই বাড়িতে তুলতে চাই তিথি। পছন্দের মিল যখন হলো, মনের মিল কবে হবে? কোত্থেকে তুষার এসে ধড়াম করে বসলো তিথির পাশে। ভারী শরীরে ওজনে সোফাটা কেঁপে উঠল নির্বিশেষ। তিথির মনে হলো একটুর জন্য শূন্যে উঠে যায়নি সে। তুষার হাত পা দুটো মেলে দিয়ে মাথাটা রাখলো তিথির কোলে। ক্লান্ত কণ্ঠে বলল, আমাকে একটু সেবা করো তিথিদি। তিথি হেসে ওর চুলে হাত বোলালো। নির্মলা এসে বিছানার ওপর বসলেন তন্ময়ের পাশে। তন্ময় টুপ করে মাথা উঠিয়ে দিল মায়ের কোলে। লম্বা শ্বাস টেনে বলল, আহ, মায়ের আদরে জুড়ি নেই। ইহা এক এবং একমাত্র শান্তির জায়গা। তুষার চট করে উঠে বসল। দৌড়ে বিছানায় এসে মায়ের অন্য উরুতে শুয়ে পড়ল। তন্ময়কে অনুকরণ করেই বলল, আহ, আসলেই তাই। হেসে দুই ছেলের মাথায় হাত বোলালেন নির্মলা। তিথির দিকে চেয়ে বললেন, দেখলে কি পাগলামি করে দুটোতে? তিথি হাসল, ঠোঁট প্রসারণ করে হাসল। তন্ময় কোলে শুয়ে থেকেই পরখ করল সেই হাসি। মনে মনে ঘোষণা করল, এমন সুন্দর হাসি ধরিত্রীর বুকে দ্বিতীয়টি আর নেই। হোক না হাসিটা মিথ্যে, তবুও তো মেয়েটা হাসছে। সে জানে তিথির ভেতরে কালবৈশাখী এখনও শান্ত হয়নি, সবটা দুমড়ে মুচড়ে দিচ্ছে। ঝড় থামানোর ক্ষমতা তার নেই, কিন্তু ঝড়ের প্রভাব কাটানোর চেষ্টা করতে কি দোষ? আর তা তো জোর জবরদস্তি করে তিথিকে নিয়ে এলো তার সাথে। তার মা বড় খোশমেজাজের মানুষ, কারোর মন ভালো করতে যথেষ্ট। দুজন মিলে গল্প জুড়লে মন্দ হবে না। তার ওপর তুষারের পাগলামি, তিথির মন ভালো হবে ঠিক, না হয়ে বা কোথায় যাবে? তাও কৃতজ্ঞতা বোধ তিথির মায়ের প্রতি। আদিত্যের থেকে বিশ্বাসঘাতকতার শিকার হয়েও তাকে নতুন করে বিশ্বাস করায়। সেই অনুরোধ করতেই তিথিকে তার সাথে পাঠাতে রাজি হওয়ায়। এই বিশ্বাসের মূল্য সে রাখবে, প্রাণপণে রাখবে, কিছুতেই অমর্যাদা করবে না, কখনোই না। সারাদিনের ক্লান্তি ঠিকরে পড়ছে ফর্সা গোল গোল মুখটায়। কপালের সামনে চুল, ঘামে স্নান সেরেছে। শরীরের সাথে সুতির ব্লাউজটা লেপ্টে আছে এক প্রকার। সুনিপুণ হাতে সেলাইয়ের মেশিনে কাজ করছেন সুচিত্রা। সামনে ঈদ, অনেকগুলো পোশাক তৈরি হতে এখনও বাকি। পাশের মেশিনে কাজ করছেন একজন মহিলা কর্মচারী। এই দুজন মিলে পুরো দোকানের ভার সামলান, তাই চাপটাও কম নয়। হঠাৎ বাইক থামানোর শব্দ কানে এলো। মনে হলো একেবারে মুখের সামনেই কেউ একজন বাইক থামালো। সুচিত্রা চোখ তুলে চাইলেন। দোকানের বাইরে আদিত্যকে দেখে ক্লান্ত মুখ নির্বিশেষে হয়ে এলো শক্ত কঠোর। উঠে এলেন বসা থেকে। আদিত্য কেন এসেছে অজানা নয়, কিন্তু এসব আলোচনা কর্মচারীর সামনে করা জুৎসই হবে না, তাই দোকান থেকে বেরিয়ে পড়লেন সুচিত্রা। ততক্ষণে বাইক থেকে নেমে এগিয়ে এসেছে আদিত্য। কাছে এসে কিছু বলার আগেই সুচিত্রা তপ্ত কণ্ঠে প্রশ্ন ছুড়লেন, কেন এসেছ?
আদিত্য থমকালো। সেকেন্ড খানেক চুপ থেকে বলল, কেমন আছেন কাকিমা? সুচিত্রা বড় স্থির কণ্ঠে বললেন, খুব ভালো। খারাপ থাকার কথা ছিল কি? আদিত্য মৃদু হেসে বলল, না তা নয়। কেন এসেছো এখানে? আসলে সকালে আপনার স্কুলে গিয়েছিলাম, আপনি দেখা করেননি তাই। সুচিত্রা মাঝপথে থামিয়ে দিয়ে বললেন, দেখা করিনি না, দেখা করতে চাইনি। তোমার তো বোঝার কথা আদিত্য, তাও নির্লজ্জের মতো চলে এলে। নির্লজ্জ শব্দটা গায়ের চামড়া পুড়িয়ে দিল আদিত্যের। মুখটা ঢেকে এলো ঘুটঘুটে অন্ধকারে। অথচ উত্তরে ঠান্ডা স্বরে বলল, আসতেই তো হতো। আমি যে তিথিকে ঠকিয়েছ। পুরো কথাটা আবারও বলতে দিলেন না সুচিত্রা। আদিত্য ফাঁকা ঢোক গিলে বলল, ঠকাইনি, বিশ্বাস করুন। সুচিত্রা হেসে ফেললেন। এই হাসিতে বিদ্রূপ স্পষ্ট। বললেন, 3 বছর আমার মেয়েকে বউ করার স্বপ্ন দেখিয়ে তাকে মিথ্যে বিয়ে করে বোকা বানিয়ে তার গর্ভে সন্তান দিয়ে অন্য মেয়ের সাথে বিয়ে সেরেছ। ফুলশয্যার পরের দিন এসে বলছো তুমি তিথিকে ঠকাওনি। হাস্যকর লাগছে না আদিত্য? আদিত্য মলিন কণ্ঠে বলল, আমি জানি কাকিমা, আপনি যা বলছেন তাতে আমি দোষী, কিন্তু আমার কিচ্ছু করার ছিল না। যারা জন্ম দিল, 28 বছর যারা মানুষ করল, যে বাবা নিজের পরিশ্রম ঢেলে আমায় এত বড় করলেন, সেই বাবার অসুস্থ মুখের ওপর না বলতে পারিনি আমি। আমার জিভ আমাকে সায় দেয়নি। তাই তুমি আমার মেয়েকে না বললে, তাই না? বলিহারি তোমার বাবাকেও। ভালো নাটক জানেন, কিন্তু হয়তো খুব সিনেমাও দেখেন, তাই তো বিষয়টা কাজে লাগাতে পেরেছেন। এতে আমি তার দোষ দেখছি না, কারণ আমি জানি না উনি তোমার সন্তানের কথা জানতেন কি না। কিন্তু তুমি তো জানতে আদিত্য, তারপরও এমন বেইমানি করতে তোমার বিবেক তোমায় সায় দিল? আদিত্য চুপ হয়ে গেল। সুচিত্রা আবার বললেন, যেদিন প্রথম এসে আমার পা ছুঁয়ে প্রণাম করে বলেছিলে, কাকিমা আমি আপনার মেয়েকে চাই, বিশ্বাস করেছিলাম তোমায়। ধরে নিয়েছিলাম এই ছেলের মতো ভালো হীরের টুকরো ছেলে দুটি নেই, কিন্তু আজ বলছি তোমার মতো জঘন্য নোংরা দ্বিতীয়টি নেই। আদিত্য ধরা কণ্ঠে বলল, আপনি আমায় যা খুশি বলুন কাকিমা, শুধু একবার বলে দিন না তিথি কোথায়? এই প্রশ্নের অপেক্ষায় ছিলেন সুচিত্রা। থমথমে মুখে বললেন, তিথি কোথায় তা দিয়ে তোমার কি দরকার আদিত্য? নতুন করে আমার মেয়েটাকে জ্বালাতে চাইছো? আদিত্য করুণ কণ্ঠে বলল, কাকিমা এভাবে বলবেন না, অনুরোধ। আমার সত্যিই জানা দরকার তিথি কোথায়। ও কি এখনো হাসপাতালে? ও কি খুব অসুস্থ? সুচিত্রা হেসে বললেন, অসুস্থ? কি বলছো? মেয়েটাকে তো ভেতর থেকে মেরেই ফেললে, শ্রাদ্ধটা বাকি এখন। আদিত্য এবার হাত জোর করে বলল, কাকিমা আপনার আমার ওপর যত রাগ ক্ষোভ আছে ঝাড়ুন, যা খুশি বলুন, শুধু একবার বলে দিন তিথি কোথায়। ওর সাথে যে আমার দেখা করা খুব দরকার। সুচিত্রা মুখটা কঠিন করে বলল, না, আমি আমার মেয়ের সন্ধান তোমাকে দেব না। এতটুকু বলে কণ্ঠ ভেঙে এলো সুচিত্রার। ডুকরে কেঁদে বললেন, আমার মেয়েটার কি হাল করেছো তুমি? বাচ্চাটা তো মরেই গেছে, কিন্তু আমার মেয়েটা মরতে মরতে প্রাণে বাঁচল। এত কিছুর পরও আবার তার খোঁজ করছো, আমাকে অনুরোধ করছো তার হদিস বলতে। কেন? জেনে শুনে আমার মেয়েটাকে মারবো আমি? বাচ্চাটা মরে গেছে, এটুকু শুনেই কান ঝাঁঝা করে উঠল আদিত্যের। শেষ কথাগুলো আর পৌঁছায়নি সেখানে। ছোট ছোট চোখ দুটো ভরে উঠল জলে। আজ এই সন্তানের মৃত্যুর জন্য সেই কি দায়ী? বুকে পাথর চাপা দিয়ে তিথিকে অ্যাবর্শনের কথা বলেছিল ঠিকই, কিন্তু সে তো নিশ্চিত ছিল তিথি তার ভালোবাসার চিহ্নকে নিশ্চিহ্ন করবে না। তবে এসব কেন হলো ঈশ্বর? আদিত্যর ধ্যান কাটল সুচিত্রার ডাকে। সুচিত্রা কাঠ গলায় বললেন, দেখো আদিত্য, বিয়ে করেছো, তিথিকে না খুঁজে বউ নিয়ে সংসারী হও। দয়া করো বাবা, আমার মেয়েটা চাপা ক্ষত আর খুঁজিও না।
আদিত্য নিশ্চুপ। সুচিত্রা আবার বললেন, এত বড় ক্ষতি করলে আমার মেয়ের, তাও তোমার বিবেকে বাঁধছে না ওর কথা জিজ্ঞেস করতে? একটুও লজ্জা লাগছে না? আদিত্য ফিচেল কণ্ঠে বলল, হ্যাঁ লাগা উচিত, আমার সত্যিই লাগা উচিত লজ্জা। তাই না কাকিমা? সুচিত্রা শক্ত শান্ত কণ্ঠে বললেন, উচিত, কারণ আমি তো মানুষ, তাই এখনও তোমার সাথে ভদ্রভাবে কথা বলছি। এখানে অন্য কেউ হলে হয়তো এতক্ষণে 2-4টে থাপ্পড় খেয়ে ফেলতে। আদিত্য অপমান বোধ করল না, বড় শান্ত তার দৃষ্টি। সুচিত্রা ক্ষিপ্ত চোখ নিক্ষেপ করে চলে গেলেন ভেতরে। আদিত্য খানিকক্ষণ ঠায় দাঁড়িয়ে থাকলো। বুকের ভেতর হাঁসফাঁস লাগছে খুব, এখনো কানে বাজছে। বাচ্চাটা আর নেই। 1 ঘন্টা হয়নি তন্ময় আর তার মা আর তার ভাইকে নিয়ে বেরিয়েছে দীপ্তি রয়ের বাড়ি পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে। এর মধ্যে আবার ডোল বেল বাজায় কিছুটা অবাক লাগলো তিথির। এমনিতে অচেনা অপরিচিত জায়গা, এভাবে দরজা খোলা কি ঠিক হবে? আজকাল দুর্ঘটনা তো কম হচ্ছে না। তন্ময় বলেছিল বাড়িটা বেশ দূরে, আসতে যেতে 1 ঘন্টা। ও নিশ্চয়ই আসবে না এখন। তাহলে ডোরবেল আবার বাজলো। ওপাশের ব্যক্তিটি রীতিমতো ব্যস্ত হাতে ধাক্কা দিল দরজায়। তিথি দ্বিধাদ্বন্দ্ব নিয়ে হেঁটে গেল দরজার দিকে, কানটা দরজার সাথে লাগিয়ে জিজ্ঞেস করলো, কে? আমি আমি শটটা পরিচিত। তন্ময় এসেছে তার মানে। দ্রুত হাতে দরজা খুলল তিথি। তন্ময় ভেতরে এসে হাঁপানোর মতো শ্বাস টেনে ধপ করে বসে পড়ল সোফায়। তিথি ভ্রু কুঁচকে বলল, তুমি এত তাড়াতাড়ি কি করে এলে? তন্ময় নিরুৎসাহিত উত্তর, কেন গাড়ি চালিয়ে? তুমি যে বললে তোমার ওই আন্টিদের বাসা বেশ দূরে। তন্ময় ভ্রু নাচিয়ে বলল, হ্যাঁ, কিন্তু আজকে কে যেন বাড়িটা দড়ি দিয়ে টেনে কাছে রেখে গিয়েছে, তাই দেরি হয়নি। তিথি বুঝল তন্ময় ইয়ার্কি মারছে, মুখ কুঁচকে বলল, মিথ্যুক। তন্ময় মুচকি হাসল, উদ্বেগহীন কণ্ঠে বলল, ফ্রিজে ঠান্ডা জল রাখা আছে, আমাকে 1 গ্লাস জল দিতেন যদি খুবই উপকৃত হতাম। তিথি মৃদু হেসে বলল, বসুন, দিচ্ছি। একটু বাদে তিথি গ্লাসে পানি এনে এগিয়ে দিয়ে বলল, নাও। তন্ময় ফোন ঘাঁটছিল, আওয়াজ পেয়ে তাকালো। 1 মুহূর্তের জন্য থমকালো তার হৃৎস্পন্দন। এক ঘোলাটে প্রত্যাশিত দৃশ্য ভেসে উঠল সামনে। জামদানি নীল শাড়ি পরেছে তিথি, কোকড়ানো চুল কোমর অবধি ছড়ানো, মাঝে সিথি ভর্তি টকটকে লাল সিঁদুরে, কপালে লাল টিপ। যে হাতে গ্লাস বাড়িয়েছে সেই হাতে শাখা, পলার সাথে স্বর্ণের একগোছা চুড়ি। কি সুন্দর বউ বউ লাগছে। কার বউ? হ্যাঁ, আমার বউ। তিথি তন্ময়ের স্ত্রী। এমনটা হলে ক্ষতি কী ছিল? কি হলো নাও? তন্ময় চমকালো, ঘোর কাটল তার। বুঝতে পারল কল্পনায় লাফালাফি করছিল এতক্ষণ। ঠোঁট চেপে হাসল নিজেই। ইস, কি না কি ভেবে বসেছিল। পরমুহূর্তেই শুকনো ঢোক গিলে মনে মনে অনুরোধ করল, এইভাবে সারা জীবন তোমার হাতে জল খাওয়ার সুযোগটা করে দাও না তিথি। তন্ময় এখনো কোনো সাড়া নেই। সে ঠান্ডা চোখে তাকিয়ে আছে। তিথি হাত নাড়ল ওর মুখের সামনে, স্বর উঁচু করে ডাকল, এই তন্ময়। তন্ময় হুঁশ ফিরে পাওয়ার মতো করে বলল, হ্যাঁ 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 কি? জল খাবে বললে, নিচ্ছ না কেন? তন্ময় ছোট্ট করে বলল, ও দাও। গ্লাসে চুমুক দিয়ে ঢকঢক করে পুরো জলটা খেয়ে নিল তন্ময়। গ্লাস ফাঁকা করে লম্বা একটা নিঃশ্বাস ফেলল। পাশে ছোট্ট টেবিলের ওপর গ্লাস রেখে মাথাটা এলিয়ে দিল সোফার হাতলের সাথে। উফ, চোখ বন্ধ করলে একটু আগের কল্পনা তিথি ভাসছে। কি এক বিপর্যয়! একতরফা ভালোবেসে সে শেষ, একবারেই শেষ। তিথি চিন্তিত মুখে বলল, তোমার কি শরীর খারাপ করছে? তন্ময় নড়ে উঠল, হেসে বলল, না তো। তিথি ছোট্ট করে বলল, ও। তিথি চোখ অন্যদিকে সরাতেই
তন্ময় কিছুক্ষণ পিপাসু চোখে চেয়ে থাকল। কালো আইরিশগুলো অনড় স্থির রাখল তিথির শুকনো ছোট্ট মুখটার ওপর। তিথি তাকাতেই চোখ দুটো সরিয়ে অন্যদিকে ফেরালো। দু হাতের তালু ঘষে ফোঁস করে শ্বাস ফেললে মুচকি হাসল। তিথির অদ্ভুত লাগলো তন্ময়ের কার্যক্রম। এভাবে হাসছে কেন ছেলেটা? কৌতূহলে প্রশ্নটা ছুড়ে দিল। হাসছে কেন? কি হয়েছে? তন্ময় তাকিয়ে মাথা নাড়ালো দুদিকে, জানালো কিছু না। ক্ষণিকের জন্য কেউ আর কথা তুলল না। আলতো হাতে নীরবতা বাতাস ছুঁয়ে দিল তাদের। দুজনের মস্তিষ্কই ব্যাকুল একে অন্যের ভালোবাসা না পাওয়ার ক্রন্দনে, অথচ ঠোঁট কি প্রসারিত হাসি। হঠাৎ তন্ময় উদ্ভাসিত মুখে বলে উঠল, এই তুমি ক্যারাম খেলতে পারো? প্রশ্নটায় খানিক ভড়কালো তিথি। সেকেন্ড খানিক চুপ থেকে বলল, পারি। তন্ময় দুই ভ্রু উঁচিয়ে বলল, খেলবে? তিথি হাঁ করতে নেওয়ার আগেই তন্ময় আঙুল উঁচিয়ে বলল, এই না, আমার প্রশ্নের অপশন শুধু দুটো, এক হ্যাঁ আর দুই খেলবো, এর বাইরে বলা যাবে না। তন্ময়ের কথায় হেসে ফেলল তিথি। আচ্ছা ঠিক আছে। তন্ময় চোখ ঘুরিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, এটা তো আউট অফ অপশন। তিথি ঠোঁট ফুলিয়ে বলল, উফ, আচ্ছা খেলবো। তন্ময় চট করে উঠে দাঁড়ালো, ব্যস্ত কণ্ঠে বলল, গ্রেট, তুমি অপেক্ষা করো, আমি এক্ষুনি বোর্ড আর গুটি নিয়ে আসছি। ও হ্যাঁ, আগে একটু ফ্রেশ হয়ে আসি। তিথি ঘাড় কাত করে বলল, যাও। ছোট সেন্টার টেবিলের ওপর বোর্ড পেতেছে তন্ময়। বোর্ডের চারপাশে ময়দা ছিটিয়ে গুটিগুলো ঢালল। এক পাশে নিজে বসলো আরাম করে, আর মুখোমুখি বসলো তিথি। তিথি ঠোঁট উল্টে বলল, সেই কবে স্বপ্নের সাথে খেলেছি, প্রায় 1 বছরের বেশি। এরপর আর খেলিনি। টোকা দিলে গুটি এগোবে কিনা সন্দেহ। তন্ময় নিরুদ্বেগ কণ্ঠে বলল, নো প্রবলেম, গুটি না এগোলে গুটির পেছনে সুতো লাগিয়ে দেব, টান মারবে, দৌড়ে চলবে তখন, আর না হলে আমি আছি না। তিথি হেসে ফেলল আবার। তন্ময় গুটি সাজিয়ে বলল, নাও মারো, প্রথমে তুমি। তিথি কাঁপা কাঁপা আঙুল ভাঁজ করে টোকা দিল সব থেকে বড় গুটিতে, কিন্তু বিপজ্জনক পরিবেশ উপহার দিয়ে গুটি ছিটকে তন্ময়ের নাকে গিয়ে লাগল। হকচকালো দুজনে। ওপস বলে নাক চেপে ধরল তন্ময়। তিথি ব্যস্ত হয়ে বলল, আম সরি, আমি ইচ্ছে করে করিনি, ব্যথা লেগেছে? তন্ময় তাকালো। তিথির চোখ মুখে লেপ্টে আছে উদ্বেগ। এই উদ্বেগটা কিসের? বন্ধুত্বের? তন্ময় হেসে বলল, ইটস ওকে, বড় বড় দেশে এমন ছোটোখাটো ব্যাপার হতেই থাকে স্যানোরিটা। তিথি মুখ কুঁচকে নিল। এমন সময়ও ফাজলামি কমে না ছেলেটার। তন্ময় মাঝে থেকে গুটি তুলে বলল, বলতেছি গুটি এগোবে না, হাতে তো জোর যে চাঁদের দেশে পাঠিয়ে দিচ্ছ। আরেকটু হলে নাকটা গেছিল। তিথি মুখ কাচুমাচু করে পর মুহূর্তে ঠোঁট চেপে হাসল। তৎক্ষণিক এক অদ্ভুত কথা জিজ্ঞেস করল তন্ময়, আচ্ছা তিথি, আমাকে নিয়ে তোমার কোনো প্রশ্ন নেই? তিথি ভ্রু কোঁচকালো। কি প্রশ্ন? তন্ময় গুটিতে টোকা দিতে দিতে বলল, এই যেমন ধরো আমি একটা ইয়াং ছেলে অথচ এখনও সিঙ্গেল, এই ব্যাপারে। তিথি বুঝতে না পেরে বলল, এই ব্যাপারে কী প্রশ্ন করব? এনিথিং, তুমি আমার সব থেকে ভালো বন্ধু, অন্তত এই দিকটাই তোমার খেয়াল করা উচিত। কেন আমি এখনও একা? কেন কেউ আমার জীবনে এখনও নেই? তিথি জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, তাই তো, আসলে নিজের জীবনে টানাপোড়েন সামলাতে গিয়ে বাকিদের কথা ভুলেই গেছি। আচ্ছা বলো, তোমার কোনো গার্লফ্রেন্ড নেই কেন? তন্ময় একটু ভেবে বলল, জানি না। তিথি ঠোঁট কামড়ে ভাবল। পরবর্তী প্রশ্ন ছুড়ল, তোমার কাউকে ভালো লাগে না? তন্ময় শীতল কণ্ঠে বলল, যখন চোখে ভালোবাসার পর্দা টানা হয় তখন ভালো লাগা মুখ লুকোয়।
তিথি কপাল কুঁচকে বলল, বুঝলাম না। বুঝতে হবে না, পরের প্রশ্ন। তিথি আবার একটু ভেবে বলল, তা তোমার কেমন মেয়ে পছন্দ? তন্ময় সচেতন চোখে চাইল, পর মুহূর্তে মৃদু হেসে বলল, এই প্রশ্নের উত্তরটা থাক। কেন? তন্ময় নম্র কণ্ঠে বলল, প্লিজ। তিথি বলল, বেশ, তাহলে বিয়ে কবে করবে? যেদিন সে চাইবে। কে? আমার কপাল। তিথি হেসে বলল, অ্যারেঞ্জ ম্যারেজ করবে নাকি লাভ ম্যারেজ? তন্ময় উদ্বেগহীন কণ্ঠে বলল, সে চাইলে লাভ, সে চাইলে অ্যারেঞ্জ, সে যা চাইবে আমিও তাই করব। তিথি আবার কপাল কুঁচকে বলল, এই সেটা কে? আমার কপাল। তিথি বিরক্ত হয়ে বলল, তুমিও না? তন্ময় একটু থেমে বলল, সত্যি বলো তো, তোমার জীবনে এখন কাউকে দরকার? তুমি যা অগাছল, তোমাকে ঠিক করা প্রয়োজন। আন্টি তো তুষারকে নিয়েই কাহিল। ও যা দুষ্টু। জলদি কেউ প্রপোজ করলে তাকে অ্যাকসেপ্ট করে নিও, বুঝলে? পরে কিন্তু পস্তাবে। 12টায় বাজারে গেলে পচা বেগুন ছাড়া কিছুই জুটবে না কপালে। জবাবে তন্ময় স্ফীত হেসে বলল, আমাকে কেউ প্রপোজ করবে? কেউ ভালোবাসবে আমায়? তিথি সহজ কণ্ঠে বলল, কেন বাসবেন না? সত্যি বলতে মেয়েরা তোমার মতো ছেলেদেরই পছন্দ করে, যারা অন্যের মুখে হাসি ফোটাতে পারে। না হলে দেখো আমার সাথে যা ঘটেছে, অন্য কেউ হলে হয়তো সুইসাইড করত, আর আমি তোমার সাথে বসে বসে ক্যারাম খেলছি, মুখ কালো করে না থেকে হাসছি। এর পুরো কৃতিত্ব তো তোমার। তোমার মতো এত ভালো মানুষ পাওয়াও সেই সব মেয়েদের ভাগ্য। তন্ময় ফ্যালফ্যাল করে চেয়ে রইল, পর মুহূর্তে সন্দেহী কণ্ঠে বলল, যে কোনো মেয়ে আমায় ভালোবাসবে বলছো? তিথি দৃঢ় বিশ্বাস নিয়ে বলল, অবশ্যই। তন্ময় খানিকক্ষণ উসখুস করল, আস্তে করে বলল, তিথি আমি একটু ওয়াশরুম থেকে আসছি, হ্যাঁ? আচ্ছা। তন্ময় উঠে দাঁড়ালো। তিথির সামনে স্বাভাবিক পায়ে হেঁটে ও চোখ আড়াল হতে এক ছুটে গেল ঘরে। দরজা চাপিয়ে তার সাথে পিঠ ঠেকিয়ে জোরালো নিঃশ্বাস নিল এবার। পর মুহূর্তে এসে উল্টো হয়ে শুয়ে পড়ল বিছানায়। বালিশটা বুকে চেপে ধরল, খুশিতে গদগদ হয়ে বলল, আমাকে যে কোনো মেয়ে ভালোবাসবে? তার মানে তুমিও? এত কেন লজ্জা লাগছে আমার? হায়, এই সুখ তুই রাখবি কই তন্ময়? মেয়েটা তোকে মেরেই ফেলবে। সন্ধ্যার আজান পড়েছে, সেই সাথে শঙ্খ আর উলুধ্বনির শব্দ। তুলসী গাছের গোড়ায় প্রদীপ জ্বালিয়েছে পুতুল। আরতি করে সন্ধ্যা দেওয়ার নিয়ম শেষে ঘরে গেল সে। বাড়িটা বেশ নিরিবিলি এখন। আদিত্যের দাদু বাড়ির লোকজন ছাড়া অন্যরা প্রস্থান নিয়েছেন বিকেলেই। সুস্মিতার চলে গেছে আজ। বসার ঘরে থমথমে মুখে বসে আছেন সমীরণ। সদর দরজা বরাবর রাখা তার নির্দিষ্ট কেদারা। এক পায়ের উপর অপর পা তুলে ঠান্ডা চোখে দেখছেন গেটের দিকে। তার প্রতীক্ষার অবসান ঘটিয়ে আদিত্যের বাইকের শব্দ এলো। সমীরণ একটু নড়ে চড়ে বসলেন। আদিত্য ঢুকতেই দুটো কঠিন কথা শোনানোর উদ্দেশ্যে শক্ত করলেন মুখ। সারাদিন বাড়িমুখো হয়নি সে। আত্মীয় স্বজনের এত এত প্রশ্নের উত্তর বানিয়ে বানিয়ে দিতে হয়েছে তাদের। কি চাইছে সে? বিয়ে করে বউ রাখবে, সাথে ওই মেয়েকেও? মান সম্মানের পরোয়া নেই? এত সাহস কই পাচ্ছে তিনি? বাপের ঘাড়ে খেয়ে বাপকেই বুড়ো আঙুল দেখানো, ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার ফন্দি? এই বাড়িতে এসব চলবে না। দেখতে দেখতে আদিত্য ঢুকল। বাবাকে দেখে খানিক থমকালো, তবে পা থামায়নি, সোজা ঘরের দিকে হাঁটল। অমনি পেছন থেকে ডাকলেন সমীরণ, দাঁড়াও। আদিত্য যেন ডাক্তার অপেক্ষাতেই ছিল। সঙ্গে সঙ্গে দাঁড়ালো সে। সমীরণ উঠে দাঁড়ানো বসা থেকে পেছনে দুহাত বেঁধে গম্ভীর কণ্ঠে বললেন, কোথায় গিয়েছিলে? উত্তরে আদিত্য শান্ত কণ্ঠে বলল, বলেই তো গিয়েছি আপনাকে।
সমীরণ অবাক হয়ে বললেন, এর মানে সত্যি সত্যি ওই নিচু জাতের মেয়ের কাছে গিয়েছিলে? আদিত্য ঘুরে তাকালো, সামান্য তেজ নিয়ে বলল, ওকে এসব বলে সম্বোধন করবেন না বাবা, ওর একটা নাম আছে। সমীরণ ফুঁসে উঠে বলল, এখন তুমি আমায় শেখাবে কাকে কি বলে ডাকবো আমি? নিচু জাতের মেয়েকে নিচু জাতি বলবো? কি করবে তুমি? হ্যাঁ? চেঁচামেচি শুনে ভেতরের ঘর থেকে ছুটে এসেছে সকলে। শকুন্তলা উদ্বিগ্ন হয়ে বললেন, কি হয়েছে? চিল্লাচ্ছ কেন? কি করেছে ও? সমীরণ শকুন্তলার দিকে একবার তাকালেন, পরের বার তাকালেন দরজায় দাঁড়িয়ে থাকা তার মা, বিবাহিত বোন, বোনের মেয়ে আর পুতুলের দিকে। ছোট্ট নিঃশ্বাস ফেলে কড়া কণ্ঠে বললেন, তোমরা ঘরে যাও, এখানে এখন কেউ আসবে না, যাও। কথা মতো সমীরণের মা বোন চলে গেল। পুতুল কান সজাগ করে পর্দার আড়ালে দাঁড়িয়ে রইল। সবাই চলে গিয়েছে বুঝতে পেরে সমীরণ আবার তাকালেন আদিত্যের দিকে, ভ্রু কুঁচকে বললেন, তোমার লজ্জা করে না আদিত্য, ঘরে বউ রেখে অন্য মেয়ের কাছে যেতে? আদিত্য স্বভাবত শীতল কণ্ঠে বলল, কে বউ? আমি ওই মেয়েকে বউ বলে মানি না। সমীরণ শকুন্তলা ধাক্কা খেলেন, মাথা চক্কর কাটল পুতুলের। শকুন্তলা চেতে বললেন, মানিস না মানে কি? বিয়ে করিসনি? করতে চাইনি, তোমরা জোর করে বিয়ে করিয়েছ। সমীরণ শকুন্তলা একে অপরের মুখ দেখলেন। শকুন্তলা অবাক হয়ে বললেন, আমরা জোর করেছি? সিঁদুর কি জোর করে পরিয়েছিলাম? তুই তো পরিয়েছিস। তাও চাইনি, সুমি বাবার হৃদরোগের কথা মনে করিয়ে দেওয়ায়। আদিত্যের কথার মাঝে সমীরণ ফোঁস করে নিঃশ্বাস ফেলে নিম্র কণ্ঠে বললেন, দেখো আদি, যা হওয়ার হয়ে গেছে। এখন পুতুলই তোমার স্ত্রী, অস্বীকার করতে পারবে না তুমি। আদিত্য মৃদু হেসে বলল, আমার প্রথম স্ত্রী তিথি বাবা, ওর গর্ভে আমার সন্তান ছিল, সেটাও বা অস্বীকার করি কি করে? সমীরণ ক্রুদ্ধ কণ্ঠে বললেন, আবার আবার এই মেয়ের কথা? শকুন্তলা, তোমার ছেলেকে বোঝাও, এরকম করলে কিন্তু এই বাড়িতে ওর ঠাঁই হবে না, বলে রাখলাম। শকুন্তলা আদিত্যের উদ্দেশ্যে হাঁ করতে নিলে আদিত্য মাঝপথে বলে ওঠে, এই বাড়িতে থাকার কোনো ইচ্ছে নেই আমার। যদি আমার ঘরে পুতুল থাকে তবে আমি এ বাড়িতে পা রাখব না, তাই যত দ্রুত পারো ওর ঘর আলাদা করে দাও মা। শকুন্তলা বিস্মিত হয়ে বললেন, কি কি বলছিস এসব? স্বামীর ঘর ছেড়ে ও আলাদা কেন থাকবে? আদিত্য এবার চিল্লিয়ে বলল, কোন স্বামী? হ্যাঁ, বলেছি না আমি ওকে আমার স্ত্রী মানি না? শোনোনি তুমি? বিয়ে করতে বলেছ, করেছি, সংসার করা না করা আমার ব্যাপার। আর বাবা, আপনি যে বারবার বলেন তিথি নিচু জাত নিচু জাত, আপনাদের পছন্দের এই মেয়ে কত বড় জাত? হ্যাঁ? সমীরণ দাঁত চিবিয়ে বললেন, চুপ কর বেয়াদব, ভালোই অধঃপতন হচ্ছে দিন দিন। আগে চোখের দিকে তাকিয়ে কথা বলতি না, আর আজ কৈফিয়ত চাইছিস? হ্যাঁ, চাইছি কৈফিয়ত। তোমরা আমার জীবনটাকে শেষ করে দিয়েছ। আমার বাচ্চাটা দুনিয়ায় আসার আগে মারা গেল শুধু তোমাদের জন্য। শকুন্তলা কপিত কণ্ঠে বললেন, আস্তে কথা বল, তোর ফুপিরা শুনে ফেললে কি হবে ভাবতে পারছিস? আর আমাদের জন্য তোর বাচ্চা মরেছে কেন? আমরা বলেছিলাম তোকে বাচ্চা পয়দা করতে? হয়নি তো, বাচ্চা মরেনি। দেখ গিয়ে, ওই মেয়ে ওষুধ টষুধ খেয়ে মেরে দিয়েছে, মুখে কালি লেগেছে, মুছতে হবে না? আদিত্য হুঙ্কার দিয়ে বলল, খবরদার আমার তিথিকে নিয়ে একটা বাজে কথা বলবে না। কি করবি তুই? হ্যাঁ বল, কি করবি? 2 পয়সা রোজগারের মুরদ নেই, বাবা মাকে শাসাচ্ছে। এক কলম লেখাপড়াও তো জানে না যে চাকরি বাকরি করবে, এখন অবধি আমার ঘাড়ে বসে খাচ্ছে। আমি যাকে বলবো তার সাথে সংসার করতে বাধ্য তুমি, বুঝলে? না হলে নিজের রাস্তা নিজে বেছে নাও। সমীরণের কথাগুলো গলায় কাঁটার মতো বিঁধল আদিত্যের। ঢোক গিলে শক্ত কণ্ঠে বলল, হ্যাঁ তাই করব আমি। থাকবো না এই পাপ পুরীতে, এই স্বার্থপর মানুষদের সাথে থাকার কোনো ইচ্ছে নেই আমার। আদিত্য আবার বেরিয়ে যেতে নিতে শকুন্তলা তড়িঘড়ি করে ওর হাতটা চেপে ধরে বললেন, কোথায় যাচ্ছিস বাবা?
হাত ছাড়ো মা, সমীরণ গুমোট স্বরে বললেন। ওকে যেতে দাও, দুদিন বাইরের বাতাস খেয়ে দেখবে সুরসুর করে আবার ঘরে চলে আসবে। শকুন্তলা স্বামীকে চাপা স্বরে বললেন, আহ, তুমি চুপ করো না, সব সময় মাথা গরম করে হয় না। শকুন্তলা আদিত্যের পিঠে হাত ছুঁয়ে কোমল কণ্ঠে বললেন, যা বাবা, তুই ঘরে যা, এরকম সব সংসারেই হয়, তাই বলে রাগ করে বাড়ি ছাড়তে হয় না কি রে? আদিত্য হয়তো দমে গেল, চুপচাপ মায়ের কথায় ঘরের দিকে হেঁটে গেল। আদিত্য আসছে বুঝতে পেরে আড়াল ছেড়ে সরে দাঁড়ালো পুতুল। ছেলে চলে যেতেই শকুন্তলা স্বামীর দিকে এগিয়ে গেলেন, ফিসফিস করে বলেন, সব সময় এরকম হাই হুই না ছাড়লে চলে না তোমার, তাই না? একটা মাত্র ছেলে আমাদের, বাড়ি ছাড়বে কেন? দেখলে ভালোবেসে বলেছি লক্ষ্মী ছেলের মতো ঘরে চলে গেল। সমীরণ ভ্রু নাচিয়ে বললেন, এরকম ভালোবেসে বললে সংসার করবে, নাকি তিথির নাম ঘোচাতে পারবে? আহা, হবে হবে, এত তাড়াহুড়ো করো না, আস্তে আস্তে সব হবে। পুরুষ মানুষের মন পাথর হলেও চরিত্র বরফের মতো, মেয়ে মানুষের স্পর্শে এলেই গলে যায়। সমীরণ গলা খাঁকড়ি দিয়ে বললেন, সব পুরুষ মানুষ এক না, বুঝেছ? সমীরণ কথাটা শেষ করতে না করতেই ভেতরের ঘর থেকে কিছু উৎকট আওয়াজ এলো কানে। শব্দটা আদিত্যের ঘর থেকে আসছে। দুজনে ভড়কে একে অপরের মুখ দেখে ছুট লাগালো সেই দিকে। এই ছেলে আবার নতুন কোন অশান্তি বানালো। ঘরের সামনে এসে মাথায় আকাশ ভেঙে পড়ল তাদের। আদিত্য পুতুলের সমস্ত জিনিস বাইরে ছুঁড়ে ছুঁড়ে ফেলছে, এমনকি চুল আঁচড়ানোর চিরুনি, ব্রাশ সব কিছু লুটোপুটি খাচ্ছে মেঝেতে। পুতুল দরজার এক কোণে অসহায়ের মতো গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে। আদিত্য সবশেষে পুতুলের ব্যবহার করা তোয়ালে ছুঁড়ে ফেলল। সমীরণ হতভম্ব কণ্ঠে বলল, এসব কি? আদিত্যের নির্লিপ্ত জবাব, এই মেয়ে আমার ঘরে থাকবে না। শকুন্তলা ক্ষেপে বললেন, থাকবে না মানে কি? কোথায় থাকবে ও? আদিত্য নিরুৎসাহিত উত্তর, আমি কি জানি, এতগুলো ঘর আছে, থাকুক কোনো একটাতে, কিন্তু আমার ঘরে নয়। কথাটা বলেই সবার মুখের উপর দরজা ধড়াম করে লাগিয়ে দিল আদিত্য। পুতুল ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। শকুন্তলা গিয়ে ওর বুকের সাথে চেপে ধরে বললেন, কাঁদিস নে, সব ঠিক হয়ে যাবে। সমীরণ ছেলের ওপর তীব্র রাগ বিরক্তিতে ফোঁস করে দম ছাড়লেন। এই ঘাড় বাঁকা ছেলেকে সোজা করার সাধ্য কি নেই? হঠাৎ পেছন থেকে আদিত্যের ফুপু শান্ত খোঁচানো ভঙ্গিতে বলে ওঠে, এগুলো তোমার বাড়িতে কি হচ্ছে দাদা? ফুলশয্যার পর দিনই তোমার ছেলে তার বউকে ঘর থেকে বার করে দিল। এই বইয়ের মধ্যে আবার কোনো দোষ টোষ আছে নাকি? সমীরণ গরম চোখে চেয়ে বললেন, তোকে এখানে আসতে কে বলেছে? যা ঘরে যা। শান্তা মুখ ভেঙে ঘরের দিকে এগোই, তবে বিলাপ তার কমে না। বৌদির সংসারের প্রতি 100 অভিযোগ তার। সমীরণ রাগে পাশের বেতের চেয়ারে খানায় লাথি মারলেন। যেদিন থেকে ওই মেয়ের ছায়া পড়েছে এই ঘরে শান্তি নিঃশেষ হলো। সব দোষ ওই তিথি নামক 2 পয়সার মেয়ের। মা যেমন, মেয়েও তেমন। তারপর কেটেছে বেশ কদিন, কত রাত, 8-10 দিন হবে। পৌষের শুরু। শুষ্ক কাঠিন্য আর রিক্ততা বিষাদময় প্রতি মুহূর্ত হিসেবে আবর্তিত হচ্ছে শীতকাল। ভোরবেলায় স্নিগ্ধ প্রকৃতিতে তখনও ঘন কুয়াশার সবিস্তার প্রভাব। সবুজ ঘাসের ওপর টলমলে শিশির বিন্দু সূর্যের সোনালি রশ্মিতে মুক্তদানার রূপ নিয়েছে। এমনই শান্ত এক সকালে ফোনের রিংটোনের শব্দ ঘুম ভাঙল তিথির। এখনও সে তন্ময়দের বাসায়। যেতে চাইলেও যেতে দেওয়া হয়নি। তন্ময়ের মা ভাইয়ের সাথে এতটাই মিশে গেছে তিথি, এত অল্প দিনে মন খারাপের রেশ তার কেটেছে বেশ খানিকটা। ঘুমের মধ্যে হাতড়ে হাতড়ে বালিশের নিচ থেকে ফোন বের করলো তিথি। অচেনা নম্বর দেখে ভ্রু কোঁচকালো, কৌতূহলে কল রিসিভ করলো। হ্যালো। মুহূর্তেই ওপাশ থেকে এক রাশভারী অধৈর্য কণ্ঠ ভেসে এলো। হ্যালো তিথি, তিথি আমি আদিত্য, প্লিজ কল কেটো না। কল কাটতে গিয়েও
থমকালো তিথি। এই 10 দিনে আদিত্য তাকে হাজার বার কল করেছে, কিন্তু সে ফোন তোলেনি। মনকে যথাসাধ্য কঠিন করে নিজেকে দমিয়েছে। তিথি ঠান্ডা স্বরে জিজ্ঞেস করল, নাম্বারটা কার? ওসব ছাড়ো না তিথি, আমার সাথে একবার দেখা করবে? আদিত্যের অনুরোধে বুক ভেঙে এলো তিথির, কিন্তু এই অনুরোধ সে রাখবে না। এমন শত শত অনুরোধকে পায়ে মারিয়ে বিয়ের পিঁড়িতে বসা লোকের তো নয়ই। গলা শক্ত করে বলল, না। আদিত্য অবাক হয়ে বলল, একটা বার আমার কথা শুনবে না? তিথি এবারও মুখের ওপর বলল, না। আদিত্য ধরা কণ্ঠে বলল, এতটাই পর হয়ে গেলাম? আপনার আর কিছু বলার নেই নিশ্চয়? কল কাটার এত ব্যস্ততা? হ্যাঁ, একবার বলবে না তুমি কোথায়? জানো, এই কটা দিন আমি তোমার বাড়িতে কতবার গেছি, কত খুঁজেছি তোমায়। তিথি কাট গলায় বলল, সেসব আপনার ব্যাপার। নির্লজ্জতার পরিচয় দিতে আপনার অসুবিধা না থাকলে আমার কিছু করার নেই। কথাটায় কাঠ হয়ে এলো আদিত্যের মুখমণ্ডল। অস্পষ্ট কণ্ঠে বলল, ওহ, আমি রাখছি। আদিত্য উদ্বিগ্ন হয়ে বলল, না না, লাইন কেটো না তিথি, শোনো না, একটাবার দেখা করো। আমি যা করেছি। ওপাশ থেকে সাড়া না পেয়ে আদিত্য ফোন স্ক্রিনে চোখ দিল। তিথি অনেকক্ষণ আগেই লাইন কেটে দিয়েছে। কষ্টে স্তব্ধ হয়ে এলো আদিত্য। তিথি তাকে এতটাই ঘৃণা করে বুঝি? এতই অসহ্য লাগে এখন? চোখ জ্বলে উঠল আদিত্যের। কোটর ভর্তি পানিটুকু আঙ্গুল দিয়ে মুছে ফোন পকেটে রাখল। তিথি যতই বলুক, যতই এড়িয়ে যাক, সে জানে এসব অভিনয়। আর এই অভিনয়ের পেছনে আছে প্রচণ্ড অভিমান। তিথি সব অভিমান সে ভাঙবে কোনো একদিন। শার্টের হাতা গোটাতে গোটাতে তিথির রুমে ঢুকলো তন্ময়। তিথি তখন কাঁদছে, দু হাতে মুখ ঢেকে নিঃশব্দে কাঁদছে। তন্ময় এসেছিল হাসি মুখে, অথচ তিথিকে দেখতেই হাসিটা উবে গেল। বুঝে নিল কিছু একটা হয়েছে আবার। উদ্গ্রীব হয়ে ওর পাশে এসে বসল তন্ময়। কি হয়েছে তিথি? তিথি চোখ তুলল, চিকন চোখে থই থই অশ্রু। তন্ময় কপালে চিন্তার ভাঁজ নিয়ে বলল, কাঁদছো কেন তুমি? তিথি কথা বলল না, ঠোঁট দুটো কাঁপছে। তন্ময় নিজের মতো করে বুঝে নিল, হয়তো আদিত্যের জন্য কাঁদছে। মেয়েটা দিনের বেলায় সবার সাথে হাসলেও গভীর রাতে কান্নার শব্দ তার কান এড়ায় না। তিথি কি ভাবে, তার কোনো খোঁজ রাখে না তন্ময়? তন্ময় কথা না বাড়িয়ে দীর্ঘশ্বাস ফেলল। কি করবে এখন? তিথিকে একা ছেড়ে দেবে কাঁদার জন্য, নাকি ওর পাশে বসে ওকে সান্ত্বনা দেবে? তন্ময় দ্বিধা নিয়ে বলল, তুষারকে পাঠিয়ে দেব? মাকে গল্প করলে ভালো লাগবে? তিথি উত্তর দিল না। ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা চালাচ্ছে খুব, কিন্তু অদ্ভুত, শরীর কাঁপিয়ে কাঁদলেও মুখ থেকে শব্দ আসছে না। তন্ময় ভাবল, হয়তো তার উপস্থিতি ভালো দেখাচ্ছে না, চলে যাওয়া উচিত। তন্ময় উঠে চলে যেতে নিলেই তাকে এক রাশ চমক উপহার দিয়ে তিথি বাম হাতটা টেনে ধরল ওর। তন্ময় আকাশসম বিস্ময় নিয়ে ফিরল। তিথি অনুরোধ করে বলল, একটু থাকো না তন্ময়। তন্ময়ের বুক দুমড়ে মুচড়ে এলো তিথির এই আকতিতে। জিজ্ঞেস করতে ইচ্ছে হয়, থাকতে তো আমি চাই তিথি, তুমি কি রাখবে? কিন্তু প্রশ্নটা করা হয় না। নিজের কাছে জমা রেখে আবার চুপচাপ বসলো তিথির পাশে। তিথি মাথা নিচু করে কাঁদছিল তখন। তন্ময় হঠাৎ প্রচণ্ড অধিকার বোধ পেল। তিথির মুখটা দুহাতে তুলে চোখ দুটো মুছে দিল। এলোমেলো চুলগুলো গুজে দিল কানের পেছনে। মৃদু হেসে বলল, শিশির বিন্দু ঘাসেই মানায়, এমন মুক্তোর মতো মুখে নয়। তিথি চুপ করে চেয়ে থাকলো। তন্ময় দু ভ্রু উঁচিয়ে বলল, কি হয়েছে? এই অধমকে বলা যাবে? তিথি নাক টানলো। একটু দম নিয়ে বলতে শুরু করলো একটু আগে আদিত্যের ফোন করার ব্যাপারটা।
সব শুনে তন্ময়ের বুক ভারী হলেও সহজ কণ্ঠে বলল, তাহলে বরং দেখা করে নাও, এত করে যখন বলছে। তিথি স্তম্ভিত হয়ে বলল, তুমি কি পাগল হলে? আমি কেন ওর সাথে দেখা করব? না, মানে উনি হয়তো নিজের ভুল বুঝেছেন অথবা গুরুত্বপূর্ণ কিছু বলবেন। তিথি মলিন হেসে বলল, ওর আবার গুরুত্বপূর্ণ কথা? হয়তো শরীরের ঘ্রাণ নিতে ইচ্ছে করছে। খুব সহজেই পেয়েছিল কি না আমায়? তন্ময় তপ্ত কণ্ঠে বলল, ছি তিথি, নিজেকে এতটাও সস্তা ভাববে না। তুমি যা করেছো তাতে পাপ নেই, কারণ তুমি মনে প্রাণে তাকে নিজের স্বামী জেনে নিজেকে সঁপেছিলে। দোষ তার, যিনি তোমার এই ভরসার মূল্য রাখেনি। তিথি ডুকরে কেঁদে উঠল, বলল, কেন তন্ময়, কেন আমার সাথে এমন হলো? আদিত্যকে ভালোবাসায় কোনো ফাঁক তো আমি রাখিনি। ওকে তো সম্পর্কের পর সব জানিয়েছিলাম আমার বাবা মায়ের সংসার ভাঙার ব্যাপারে। অথচ আমার থেকে রেহাই পেতে ও তখন আমায় কি বলেছিল জানো? বলেছিল, আমার মা বাবা রাজি হচ্ছে না তোমার বাবা মায়ের আলাদা থাকেন, এটা জানার পর তো আরোই না। আমিও পারছি না তাদের রাজি করাতে। আমার কিছু করার নেই। ছোট্টবেলায় মাত্রাতিরিক্ত বাউন্ডুলে থাকায় পড়াশোনার প্রতি তীব্র অনীহা ছিল। আমি পড়াশোনা শিখিনি। আদরের ছেলে বলে কেউ জোর করেনি। তোমাকে আলাদা রেখে আমি খাওয়াবো কি? অথচ ও যদি আমাকে নিয়ে গাছতলাতেও থাকতো, আমি তাও থেকে যেতাম তন্ময়। জানি আমার কথাটা ফিল্মি শোনাচ্ছে, কিন্তু এটাই সত্যি। আমি থেকে যেতাম ও যেখানে রাখতো। তুমিই বলো না, অর্থই কি সব? ভালোবাসা কিছু না? তন্ময় নিশ্চুপ। তিথি আবার বলল, আর কি বলেছিল জানো? বলেছিল বাবা অসুস্থ, এই মুহূর্তে ওনার মুখের ওপর কথা বলা আমার পক্ষে সম্ভব না। সুস্থ বাবার মুখের ওপর কখনো না বলতে পারেনি, তারপর তো এখন। তাছাড়া বাবা বলে দিয়েছে ওনার কথা না শুনলে উনি আমায় ত্যায্য করবেন। একজন ত্যায্য পুত্র, বেকার অশিক্ষিত ছেলের সাথে সারা জীবন কাটাতে তুমি হীনমন্যতায় ভুগবে। ভালোবাসা তখন মুখ লুকাবে। অভাব দরজা এসে দাঁড়ালে সব আবেগ দৌড়ে পালাবে। আমি পারবো না তিথি, এত প্রতিকূলতা নিয়ে তোমাকে বিয়ে করতে আমি পারবো না। অ্যাবর্শন করে নিও, যা টাকা দরকার হবে জানিও, পাঠিয়ে দেব। ও একবারও ভাবল না যত সহজে কথাগুলো বলা যায় সেসব করা আদেও সহজ কিনা। আমি ওর পা জড়িয়ে ধরে কেঁদেছিলাম, মিনতি করে বলেছিলাম, আদি আমায় ছেড়ে দিও না। ও শোনেনি। আমাকে কাদা মাটির মতো ছুঁড়ে ফেলে ও এগিয়ে গেছে সামনে, একটাবার ফিরে যায়নি। আমার ভালোবাসায় বিশ্বাস রাখেনি। অমর্যাদা করলো আমার ভালোবাসা, আমার আর আমার সন্তানের। এত কিছুর পরও ওর এক ডাকে আমি ছুটে যাব? আমি এত ছোট করব নিজেকে? ও যদি আজ নিজের ভুল বুঝেও নেয়, আমার কি সত্যি আর কিছু পাওয়ার আছে? আমি কি আমার হারানো সব ফিরে পাবো? তিথির প্রতি তন্ময়ের দুঃখ অনুভব নতুন নয়, কিন্তু এখন ভীষণ রাগ লাগছে আদিত্যের প্রতি। এই 10 দিনে তিথিকে বেশ অনেকটা গুছিয়ে এনেছিল, আজ আবার একটা ফোন কলে সব এলোমেলো করে দিল লোকটা। কি চাইছেন উনি? তিথিকে ফিরিয়ে নিতে? যদি তিথিকে সসামনে নিতে চায় আদিত্য, সে নিজে সাহায্য করবে, সাপোর্ট দেবে। তিথি অন্তত যাতে ভালো থাকবে সে সব কিছু করবে। কিন্তু এভাবে কেন? তিথি হেঁচকি উঠছে। তন্ময় ভাবনা কাটল, তিথিকে শান্ত করার প্রয়োজন, প্রয়োজন ওকে ঠিক করা। তিথি কাঁধে হাত রাখতে গিয়েও থেমে গেল তন্ময়। কোনো একটা বাধা ঠেকলো ভেতরে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে কিছু একটা ভেবে ওর মাথা রাখলো হাতটা। আস্তে করে বলল, বাইরে যাবে? ঘুরতে? ভালো লাগবে। তিথি তাকালো, পর মুহূর্তে অন্যদিকে চোখ সরিয়ে বলল, ভালো লাগছে না তন্ময়, যাব না। তন্ময় বাচ্চামো কণ্ঠে বলল, প্লিজ। তন্ময়ের কণ্ঠস্বর এড়িয়ে যাওয়ার সাধ্য হলো না তিথির। চোখ মুছে বলল, এত সকাল সকাল কে ঘুরতে যায়? তন্ময় খানিক উৎসাহ নিয়ে বলল, কেন যায় না? কারোর মন খারাপ তো সকাল বিকেল মেনে আসে না।
তাহলে বাইরে ঘোরাঘুরি কেন সকাল বিকেল মানবে? তিথি কপাল কুঁচকে বলল, কথা ভালোই জানো। তন্ময় একটু ভাব নিয়ে বলল, তা তো জানবই, আফটার অল আমা বিবিএস স্টুডেন্ট। তিথি সামান্য হাসল। তন্ময় উদ্বেগ নিয়ে বলল, হাসছো? তাহলে এবার ফ্রেশও হয়ে নাও, মা ডাকছেন নাস্তা করতে। যাও যাও, না খেয়ে থেকে কতক্ষণ পেটে খিল ধরছে আমার। উফ, এতক্ষণ না খেয়ে থাকা যায়? তিথি অবাক হয়ে বলল, সে কি, এখনো খাওনি কেন? তন্ময় একটু থতমত খেয়ে বলল, এমনি। যাও ফ্রেশ হয়ে আসো, ওঠো ওঠো। এবারে তিথিকে ধরে উঠিয়ে ওয়াশরুমে ঢুকিয়ে দিল তন্ময়। শার্টের উপরের বোতাম দুটো খুলে মুখ ফুলিয়ে শ্বাস ফেলল। পর মুহূর্তে দৃষ্টি কোমল করে তাকালো ওয়াশরুমের বন্ধ দরজার দিকে, হাসলো একটু। মেয়েটার প্রতি এত টান, এত মায়া, জানে সে তার হবে না, তবুও কেন বাড়ছে, কেন কমছে না? এমন মায়া একদিন তার সর্বনাশ করবে কি? সূর্যের নির্মল রোদ পড়েছে তখন, চারিদিকে ঝলমলে সুন্দর, ঘেমে জুবুথুবু হওয়া ভয়টা নেই এখন। গায়ের গরম কাপড়ের ওম পেয়ে হালকা হাড় কাঁপুনি ঠান্ডা কমেছে। হঠাৎ পকেট শুদ্ধ কেঁপে ওঠায় ডান হাতে কেকের প্যাকেটটা বাম হাতে আনলো রঞ্জন। ফোন বের করে দেখলো আদিত্যের নম্বর। হ্যাঁ বল আদি। আদি কিছু বলতে গিয়েও থেমে গেল। রঞ্জনের চারপাশে গাড়ির প্যাপু শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে ফোনে। জিজ্ঞেস করলো, কোথায় তুই? এই তো একটু খুলনা নিউ মার্কেট এসেছি। জ্যোতি, মানে রঞ্জনের বোন, ওর আজকে জন্মদিন না, ওর জন্য কিছু জামা কাপড় নেব। আদিত্য একটু ভেবে বলল, আমি আসছি, তুই ওখানেই থাক। কেন রে, জরুরি কিছু? আমার আসতে বেশিক্ষণ লাগতো না কিন্তু। না, জরুরি কিছু নয়, ভালো লাগছে না, দুজনে মিলে কেনাকাটা করব জ্যোতির জন্য, সমস্যা নেই তো? আরে না না, চলে আয় তুই, আমি মার্কেটের বাইরেই আছি, এসে একটা কল করিস, ঠিক আছে? আদিত্য লাইন কেটে শুষ্ক ঢোক গিলল। চোখের কোণা চিকচিক করছে এখনো। তিথির দেখা কি পাবে না? আদিত্য আকাশের দিকে তাকালো, চোখ বুজে মনে মনে অনুরোধ করল, ভগবান, তিথির সাথে একটাবার দেখা করিয়ে দাও। চলবে।